আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটা একটু আগেই শুরু হলো। গতকাল বলেছিলাম যে আজকে একটা সমস্যার কারণে আমরা 10টায় ক্লাস না নিয়ে 8টায় শুরু করতেছি। আজকে আমরা বাংলা সাহিত্য থেকে পড়বো বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র, উক্তি, বাংলা সাহিত্যের বিভিন্ন উপজীব্য বিষয়, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। তো এই চরিত্র, উক্তি এবং উপজীব্য যে বিষয়গুলো, এইগুলো আসলে বিভিন্ন রাইটার গুলো যখন আমরা একটা একটা করে পড়তে যাব, ওইসব রাইটার পড়তে গিয়েই দেখা যাবে কোন একটা বিখ্যাত সাহিত্যকর্মের একটা চরিত্র আসবে, কোন একটা উক্তি আসবে, তারপরে বিভিন্ন সাহিত্যের উপজীব্য বিষয়গুলো আসবে। যেহেতু এই টপিক গুলো থেকে বা এই অংশগুলো থেকে আবার আলাদাভাবে পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে, বা যে কয়েকটা ছক বা তালিকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, তো সেখান থেকে এই অংশগুলো আমি পিডিএফ আকারে এবং ছবি তুলে দিয়ে দিচ্ছি। আপনাদের অনেকেরই দেখলাম যে পিডিএফ একটু সমস্যা হয়েছে, এই সমস্যাটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, এটা সমাধান করে দেওয়া হবে। যাদের এখনো পিডিএফটা সাপোর্ট করে নাই, হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা সমাধান করে দিব। আর আপাতত আমি যে কাজটা করতেছি, এই অংশগুলো মানে যে টপিকগুলো অলরেডি পিডিএফ আকারে দেওয়া হয়েছে, এগুলো ছবি আকারেও দিয়ে দিচ্ছি। আপনারা আপাতত পরীক্ষাটা দেন। হ্যাঁ, আমি যেহেতু আগামীকাল ঢাকায় যাচ্ছি, এর মধ্যে আপনাদের যা যা প্রয়োজন আর কি, যা যা দরকার আমি ইনশাল্লাহ দিয়ে দিব। চরিত্র, উক্তি এবং উপজীব্য বিষয়, এই অংশগুলো মূলত দেখবেন চরিত্রের একটা পৃষ্ঠার মধ্যে কিছু ছবি দেওয়া আছে, মানে লেখা আছে এইভাবে যে সাহিত্যকর্মটার নাম কি, সাহিত্যিকের নাম কি, এবং ওইটার চরিত্রটা বর্ণনা করা আছে। আচ্ছা, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, সাহিত্যকর্মের নাম কি, সাহিত্যিকের নাম কি, এবং ওইটার বিখ্যাত চরিত্রের নামটা বলা আছে। উক্তির ক্ষেত্রেও বিভিন্ন সাহিত্যিকের বিখ্যাত যে উক্তিগুলো আছে, সেই উক্তিগুলো হয়তো 4-5টা পৃষ্ঠার মধ্যে, ডাইজেস্টের 4-5টা পৃষ্ঠার মধ্যে যে উক্তিগুলো দেওয়া আছে, সেগুলো সবই গুরুত্বপূর্ণ। আর উপজীব্য বিষয়, এইটা আবার প্রত্যেকটা বইয়ে নাই, কিছু কিছু বইয়ে উপজীব্য বিষয়ের আলাদা একটা ছক দেওয়া আছে। আমার কাছে একটা বই থেকে সংগ্রহ করা আছে, এটা অলরেডি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, ছবি আকারেও দিয়ে দিচ্ছি। এই চরিত্র, উক্তি এবং উপজীব্য বিষয়, এইগুলো আসলে আমরা যখন বিভিন্ন রাইটার গুলো একত্র করে পড়তে যাব, সবগুলো আলাদা আলাদা ভাবে পড়বো, তখন একটা একটা করে আসবে। এটা আমি আলাদাভাবে ছক আকারে দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় অল্প অল্প করে এই অংশটা পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, চরিত্র, এগুলো আসলে চরিত্রগুলো একদিনে পড়ে সবগুলো হয়তো মনে থাকবে না, আমরা যদি গল্পগুলো পড়ি তখন আরো ভালো মনে থাকবে। উক্তিগুলো আমরা চাইলে পড়তে পারি। উপজীব্য বিষয় খুব বেশি নাই, কয়েকটা ঘুরে ফিরে পরীক্ষায় আসে। এইগুলোর ক্ষেত্রেও মূলত যেটা মূল কথা, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলোতেও বিগত বছরের প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, বিগত বছরের মানে আমরা যাই পড়ি না কেন, বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে তো পড়বই, পাশাপাশি ডাইজেস্ট থেকে যে তথ্যগুলো আমি দিচ্ছি বা দেখানো, যেগুলো দিচ্ছি সবগুলোই পড়বেন, কারণ এগুলো থেকে আবার পরীক্ষায় খুব বেশি একবারে তথ্য আছে এরকম না, কিন্তু যেগুলো আছে সেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুজন লেখক, একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো বাংলা সাহিত্যে দেখা যায় যে এমন দুইজন লেখক আছেন, যে দুইজন লেখক থেকে কখনোই প্রশ্ন মিসিং হয় না বললেই চলে। বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় আমরা আশা রাখতেই পারি 15টা যে প্রশ্ন হবে মানে আধুনিক যুগে, সেখানে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল থেকে একটা একটা দুইটার মতন প্রশ্ন প্রায় প্রতি বছর আসে, না আসলেও একটা প্রশ্ন আসে। কিন্তু আপনারা যখন পড়তে যাবেন, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের এত 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 পরিমাণে তথ্য পরীক্ষায় দেওয়া আছে যে এতগুলো তথ্য আসলে মনে রাখাটাই অনেক কঠিন। আপনি দেখবেন আমরা এতদিন যতগুলো ছক বা তালিকা পড়লাম, রবীন্দ্রনাথ বা কাজী নজরুল এই দুজন রাইটারের তথ্যই তার থেকে বেশি বা প্রায় সমপরিমাণ। তার মানে এখানে কিন্তু পড়া একেবারে কম নয়। এখন রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের ক্ষেত্রে পরীক্ষায় কমন পাওয়ার জন্য আমরা কিভাবে পড়বো, প্রথমে যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম থেকে আমি ক্লাসে বলে দিচ্ছি যে ওভারঅল আপনারা সবই, হ্যাঁ, যেহেতু এই দুজন রাইটার খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যার বইয়ে যতটুকু লেখা আছে একবার হলেও রিডিং দিবেন। এর মধ্যে থেকে আবার যেই তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতন বা বরাবরই আসে অথবা সামনের কোনো পরীক্ষায় আসতে পারে, এই তথ্যগুলো আমি বলে দিচ্ছি এখন আপনাদেরকে। আর আপনারা যে কাজটা অবশ্যই করবেন, যেটা না করলেই না, মানে সবকিছু যদি বাদ দেন, অন্তত পক্ষে কিছু আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে এখানে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো আমাদেরকে ব্যাখ্যা সহকারে, নিজের মতন করে ব্যাখ্যা সহকারে পড়তে হবে, এবং 4টা অপশন খেয়াল করে করে বাকি 4টা অপশনের মধ্যে কি কি ছিল ওই অপশনগুলোর সাথে মানে সম্পর্কিত যে একটা অপশন তো উত্তর, বাকি অপশনগুলো কেন উত্তর না, যেটা সবসময় বলি, এবং ওইটার সাথে রিলেটেড হয়তো বা পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, ওখানে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের কয়েকটা নাম দেওয়া আছে, অথবা উপন্যাসের নাম দেওয়া আছে, অথবা অন্য কিছু নাম দেওয়া আছে, বা অপশনের মধ্যে অন্য কিছু আছে, ওইগুলোর সাথে একটু দেখে নেবেন। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম একটা আসছে, বাকিগুলো আপনি একটু দেখে নেন। উপন্যাসের নাম দেওয়া আছে, নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, সাথে অন্যান্য উপন্যাসের নামগুলো ভিতর থেকে একটু দেখে নেন। এইভাবে অপশনগুলো খেয়াল করে করে পড়লে দেখা যায় শুধু যে কটা প্রশ্ন বিগত বছরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম থেকে এসেছে, এগুলো যদি আমরা ব্যাখ্যা সহকারে নিজের মতন করে এবং অপশনগুলো খেয়াল করে পড়ি, এখান থেকেই বিগত বছরের প্রশ্নগুলো বেশি কমন চলে আসে।
রবীন্দ্রনাথ কাজী নজরুল যদিও বা অনেক বড়, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে শুধু বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে করতে পারলে সেখান থেকে প্রশ্ন কমন আসার চান্সটা বেশি থাকে। এইটা ছিল আমাদের আলোচনা, মানে আজকের ক্লাস করতে গেলে প্রাথমিক যে আলোচনাটা আমাদের দরকার, যে এখান থেকে আসলে আমরা কি কি পড়তে পারি, কতটুকু পড়তে পারি, কিভাবে পড়তে পারি, সেই অংশটা আমরা এতক্ষণ দেখার চেষ্টা করলাম। এখন আমি ক্লাসে আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, মানে যেগুলো পরীক্ষায় বরাবরই আসে, এইটা একটু বলার চেষ্টা করতেছি। আর আজকের ক্লাস থেকে আমরা কত মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারি দেখেন। চরিত্র থেকে এক্স্যাক্টলি বলা যাবে না কতগুলো প্রশ্ন পরীক্ষায় কমন আসে, কিন্তু এই তথ্যগুলো থেকে দেখা যাচ্ছে প্রায় চরিত্র থেকে একটার মতন বা দুইটার মতন প্রশ্ন প্রায় বছর আসে, এক বছর আসে বা আরেক বছর মিসিং হয়। এক বছর 6টা প্রশ্ন আসছে শুধু চরিত্র থেকেই, এক্স্যাক্টলি বলা যাবে না, কিন্তু প্রায় প্রতিটা টপিক থেকেই একটার মতন প্রশ্ন আসে। মানে আজকের ক্লাস থেকেও আমরা 3টা 4টা 5টার মতন প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারি। চরিত্র থেকে একটার মতন, উক্তি থেকে প্রতি বছর একটা বা দুইটা থাকে, বা একটার মতন প্রায় থাকে। উপযোগ্য বিষয়, হ্যাঁ এখানে যদিও বা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনীতি সাহিত্য আমরা আলাদাভাবে পড়ছি, অনেক সময় এর বাইরে অন্যান্য যে উপযোগ্য বিষয়গুলো আছে এখান থেকে মাঝে মাঝে একটা থাকে। আর রবীন্দ্রনাথ কাজী নজরুল থেকে তো একটা দুইটা অথবা একটা প্রশ্ন থাকে, মানে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রশ্ন আজকের ক্লাস থেকে আসতে পারে। তুমি সেইভাবে তাকাতে থাকো, ক্লাস করি যতক্ষণ ওই দিকেই তাকাতে। যারা যুক্ত আছেন ভাইয়া, হ্যাঁ যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন। যারা যুক্ত আছেন ভাই কাইন্ডলি একটু বলেন যে যা যা আলোচনা করলাম এটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা ভাইয়া, যারা দেখতে পান নাই যে হচ্ছে আজকে ক্লাস এখন, এর অর্থ হচ্ছে আপনি গতকালের ক্লাস করেন নাই। হ্যাঁ, যারা বলতেছেন যে ভাইয়া আজকে ক্লাস 8টা, এটা তো জানতাম না, এর অর্থ হচ্ছে গতকালের ক্লাসটা আপনারা মিস করছেন। কারণ কালকের ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসটা 8টায় হবে, পোস্ট দেওয়ার কথা ছিল, আবার এইমাত্র মনে হলো পোস্টটা আমি দিতে ভুলে গেছি, কিন্তু এটা অনেকবার বলছি। হ্যাঁ, তো ক্লাসগুলো কেউ মিস দেওয়ার চেষ্টা করবেন না ভাইয়া। হ্যাঁ, সংবাদ ও চরিত্র উক্তিবাচক বিষয় থেকে সব থেকে ইম্পর্টেন্ট গুলো কালকের মতো বলে দিলে ভালো হয়। ভাইয়া চরিত্র উক্তি উপযোগ্য বিষয়, আমি যে নোটটা বা যে ছবিটা আপনাদেরকে দিচ্ছি এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। উপযোগ্য বিষয় মানে চরিত্র এবং উক্তি যা যা দিচ্ছি মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ। মানে একটা ছক আকারে, একটা ছকের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে একটা ছক আছে চরিত্রের, ওইখানে যা আছে সবগুলো চরিত্রই পড়বেন, কারণ সবগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি একটা ডাইজেস্ট থেকে দিচ্ছি। উক্তিগুলো নরমালি বিগত বছরের উক্তিগুলোই পরীক্ষায় বেশি বেশি থাকে, আর আমার এখানে যেটা দিচ্ছি সেখানে 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে উক্তি দেওয়া আছে, বিভিন্ন রাইটারের আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। সবচেয়ে বেশি দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের, প্রচুর উক্তি দেওয়া আছে। তো আপনারা মূলত যেটা পড়বেন সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন, তবে এখানে যে উক্তিগুলো দেওয়া আছে সেগুলো পরীক্ষায় আসার মতন, এই জন্য এই 4-5 পৃষ্ঠার তথ্যটা একটু পড়ে ফেলতে হবে। সাহিত্যের উপযোগ্য বিষয়, এখানে আপনি চাইলে সবগুলো তথ্য নাও করতে পারেন। এখানে মোস্টলি মানে যেটাকে গুরুত্ব দিবেন, বিগত বছরে এর পূর্বে অন্তত পক্ষে উপযোগ্য বিষয় থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনাটাই বেশি। নতুন উপযোগ্য বিষয় অতটা নাও আসতে পারে, কিন্তু উপযোগ্য বিষয় নতুন একটা টার্ম, ইদানিং সময় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা উপযোগ্য বিষয় থেকে হঠাৎ হঠাৎ প্রশ্ন আসতে দেখছি। এজন্য এখান থেকে উপযোগ্য বিষয়ের যে ছকটা আমি দিচ্ছি সেখান থেকে মূলত খেয়াল করবেন কোনটা বিগত বছরে আসছে, সেটা একেবারে মুখস্থ করে ফেলেন, বাকিগুলো এক পলক দেখে ফেলবেন। ওইগুলো যদি আপনি মনে নাও রাখেন তাও হয়তো বা এরকম মানে পরীক্ষায় অতটা ইম্পর্টেন্ট না, বা পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু যেগুলো এর আগে চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় আসছে উপযোগ্য বিষয় থেকে, ওগুলো অবশ্যই পড়তে হবে। তার মানে চরিত্র উক্তি আমরা সবগুলোই পড়ার চেষ্টা করব, উপযোগ্য বিষয় যেভাবে বললাম সেভাবে। আর মূলত বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেটা অবশ্যই বলতে হবে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুজন লেখক থেকে, হ্যাঁ এই দুজন লেখক থেকে আমি অনেক তথ্য দেওয়া আছে বইয়ের মধ্যে, দেখবেন এই দুজন লেখকের এত পরিমাণে তথ্য, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের এত এত তথ্য দেওয়া আছে যে এই 3টা তথ্য মিলে আপনার যত তথ্য হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের তথ্য এর থেকে বেশি। তো ওইখান থেকে আমি কিছু সিলেক্টিভ অংশ দেখাচ্ছি, আপনারা মূলত সবই পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম একবার হলেও রিডিং সব পড়বেন। আমি ক্লাসে যে অংশগুলো বলার চেষ্টা করতেছি বা বলছি এইটা একবার আলাদাভাবে দাগ দিয়ে ফেলেন বা লিখে ফেলেন, কারণ এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। তাহলে আমি শুরু করি, আপনারা একটু লিখে ফেলবেন ভাই। হ্যাঁ, সবগুলো যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামে লিখতে যাই আমাদের 2-3 ঘন্টায় হয়তো বা শেষ হবে না। যদি লিখতে যাই, আমরা বললে একটু তাড়াতাড়ি হবে। প্রত্যেকে হাতে বইটা নিয়ে ফেলেন অথবা খাতা কলম সাথে নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমাদের জন্ম মৃত্যু দুইটাই মনে রাখতে হবে। হ্যাঁ, বাংলা সাল এবং ইংরেজি সাল, বাংলা সাল ইংরেজি সাল, বাংলা তারিখ ইংরেজি তারিখ, কোথায় জন্মগ্রহণ করেন, কোন পরিবারে জন্মগ্রহণ করেন, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা রাইটারের আবার জন্ম মৃত্যু সাল আমরা পড়বো এরকম না, আমরা যখন রাইটার গুলো পড়তে যাবো তখন আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল মৃত্যু সাল 1861 সালের 7ই মে। আপনারা শুধু হিন্টস গুলো, আমি জন্ম মৃত্যুর এই তারিখগুলো তো আপনারা পড়তেই পারবেন, আমি হিন্টস গুলো বলে দিই যে কোন কোন টপিক গুলো বা কোন কোন অংশগুলো পড়বেন। জন্ম মৃত্যুটা পড়তে হবে। হ্যাঁ, জন্ম মৃত্যু, বাংলা সাল ইংরেজি সাল, বাংলা তারিখ ইংরেজি তারিখ, এবং কোথায় জন্মগ্রহণ করেন, কোন পরিবারে জন্মগ্রহণ করেন, এইটাও ভালোভাবে পড়তে হবে। জন্ম মৃত্যুর ডিটেলসটা একটু পড়ে ফেলতে হবে। লাগবে হাতে, লাগবে হাতে বাবা।
ঠিক করো। তারপরে দেখেন পিতা মাতার নাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মাতার নামটা আমাদের পড়তে হবে। পিতা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা হচ্ছেন সারদা দেবী। হ্যাঁ, তিনি পিতামাতা ছিলেন চতুর্দশতম সন্তান এবং অষ্টম পুত্র, পুত্রদের মধ্যে অষ্টম, আর সব মিলিয়ে চতুর্দশতম। পিতার নাম এবং মাতার নামও কিন্তু পরীক্ষা আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মাতার নামও পরীক্ষা আসে। জন্ম মৃত্যু 1861 সালে জন্মগ্রহণ করেন, 1941 সালে মৃত্যুবরণ করেন। এইটা আবার বাংলা সাল হিসাব করলে 1268 আর 1348। বাংলা তারিখটাও মনে রাখবেন, 7ই মে আর 7ই আগস্ট। 7ই মে আর 7ই আগস্ট হচ্ছে ইংরেজি তারিখ, আর বাংলা তারিখটা হচ্ছে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ নামে একটা মুভি আছে, আপনারা মনে হয় দেখেছেন। হ্যাঁ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে দেখেছি। আজকে ইয়ে করতে মনে নাই রে। কল দিল কি সময়, ইয়ে করতে ভুলে গেছি। আচ্ছা একটু দেখো তো, চেক করে চেক করো একটু, ইয়ে হয়ে গেছে, ঝাপসা দেখাচ্ছে কিনা এটা একটু দেখো। ঠিক আছে, ওকে, আচ্ছা এবার দেখেন পিতামহ এবং পিতামহী। হ্যাঁ, পিতামহ পিতামহীর নামও পরীক্ষায় এর আগে আসতে দেখা গেছে। পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং পিতামহীর নাম দিগম্বরী দেবী। হ্যাঁ, পিতামহের নামটা এর আগে পরীক্ষায় একবার আসছিল মনে হয়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এটা একটু দেখবেন। তারপরে দেখেন পূর্বপুরুষের বসতি। হ্যাঁ, পূর্বপুরুষের বসতি মানে ওনাদের পূর্বপুরুষ কোথায় অবস্থান ছিল, কোথায় অবস্থিত ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলায়। বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে, বিশেষ করে খুলনা জেলায়, এটা ভালোভাবে মনে রাখবেন, বাংলাদেশের খুলনা জেলায়। তারপরে দেখেন পারিবারিক পদবী কি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক পদবী ছিল হচ্ছে কুশারী। পারিবারিক পদবী যেটা ছিল সেটা হচ্ছে কুশারী। ছদ্মনাম, ওনার অনেকগুলো ছদ্মনাম আছে। অনেকগুলো ছদ্মনাম থাকলেও পরীক্ষায় বেশি বেশি আসে হচ্ছে ভানুসিংহ ঠাকুর, এই ছদ্মনামটাই পরীক্ষায় বেশি আসে, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আরো অনেকগুলো ছদ্মনাম আছে, এর মধ্যে বিশেষ করে খেয়াল করবেন এর মধ্যে কোন ছদ্মনাম বিগত বছরে চাকরির পরীক্ষায় আসছে কিনা, যদি এসে থাকে সেটা ভালোভাবে পড়বেন। ভানুসিংহ ঠাকুর এটা পরীক্ষায় আসে। তারপরে দেখেন উপাধি, ওনার 3টা উপাধি গতকাল আমরা পড়েছিলাম, বিশ্বকবি, কবিগুরু এবং গুরুদেব। বিশ্বকবি, কবিগুরু এবং গুরুদেব ওনার বিখ্যাত উপাধি। এই উপাধিগুলো আবার কে কোন উপাধিটা দেন এটা একটু পড়ে ফেলতে হবে। বিশ্বকবি উপাধি দেন হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় দেন যে উপাধিটা, সেটা হচ্ছে বিশ্বকবি। হ্যাঁ, তারপরে হচ্ছে কবিগুরু, কবিগুরু উপাধিটা দেন হচ্ছে ক্ষিতিমোহন সেন। কবিগুরু এই উপাধিটা দেন হচ্ছে ক্ষিতিমোহন সেন। আর গুরুদেব, গুরুদেব এই উপাধিটা ওনাকে দেন হচ্ছে মহাত্মা গান্ধী। হ্যাঁ, গুরুদেব এই উপাধিটা দেন হচ্ছে মহাত্মা গান্ধী। তারপরে দেখেন ঢাকায় তিনি এই পর্যন্ত আসছেন হচ্ছে 2বার। ঢাকায় তিনি আসছেন হচ্ছে 2বার। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন 2বার, একবার 1898 সালে, একবার 1926 সালে। 1898 সালে এবং 1926 সালে। আর তার অবদানের মধ্যে রয়েছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তিনি, প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন, আর একটা হচ্ছে বিশ্বভারতী। শান্তিনিকেতন এবং বিশ্বভারতী এটা প্রতিষ্ঠান করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে। এতক্ষণ যা জানলাম এটা হচ্ছে ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে। এবারে আমরা জানবো হচ্ছে ওনার সাহিত্যকর্ম। ওনার সাহিত্যকর্ম মানে পরীক্ষায় যেটা বেশি বেশি আসে। সাহিত্যকর্মের মধ্যে প্রথমেই আমরা যেটা পড়ে নিব, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম যে সাহিত্যকর্মগুলো আছে, মানে প্রথম প্রকাশিত কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, মানে যতগুলো শাখায় তার বিচরণ ছিল, ওনার বিচরণ ছিল, সেগুলো থেকে আমরা প্রথম যে সাহিত্যগুলো আছে, এটার নাম মাঝে মাঝে পরীক্ষা এভাবে আসে, আমরা সেটা একটু পড়ে নেই। দেখেন আচ্ছা, ওনার প্রথম প্রকাশিত যে কবিতা, হ্যাঁ সেই কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। একটু দাগ দিয়ে ফেলেন অথবা লিখে ফেলেন। হ্যাঁ, প্রথম প্রকাশিত কবিতার নাম হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, হ্যাঁ কবিতার কাব্যগ্রন্থের পার্থক্য তো এর আগে বলছি যে একটা কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা থাকে, অনেকগুলো কবিতা মিলিয়ে একটা কাব্যগ্রন্থ হয়। তো প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। আর দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বনফুল। হ্যাঁ, তারপরে দেখেন প্রথম লেখা যে উপন্যাস, ওনার প্রথম লেখা উপন্যাসের নাম হচ্ছে করুণা, কিন্তু উপন্যাসটা অসমাপ্ত ছিল। প্রথম লেখা উপন্যাসের নাম হচ্ছে করুণা, অসমাপ্ত। হ্যাঁ, প্রথম লেখা এটা। যদি বলা হয় প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা, মানে প্রথম উপন্যাস যেটা লিখেছে সেটা অসমাপ্ত ছিল। আর প্রথম প্রকাশ পেয়েছে যেটা, প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট।
প্রথম প্রকাশিত ছোট গল্প, ওনার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিণী। প্রথম সার্থক ছোট গল্প, দেনা পাওনা নামে একটা বিখ্যাত ছোট গল্প আছে ওনার। এই দেনা পাওনা ছোট গল্পটা লিখেছেন বা প্রথম সার্থক ছোট গল্পটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম প্রকাশিত নাটক, ওনার প্রথম যে নাটকটা প্রকাশিত হয় সেটার নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। হ্যাঁ, বাল্মীকি প্রতিভা। প্রথম প্রবন্ধ গ্রন্থ, ওনার প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে বিবিধ প্রসঙ্গ। বিবিধ প্রসঙ্গ, বিবিধ প্রসঙ্গ। প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ, প্রথম যে গদ্যটা তিনি লেখেন সেটার নাম হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র। ইউরোপ বানানটা একটু খেয়াল করবেন, রস্যইকার না, উন্তস্ত যেটাকে আমরা বলি তার নিচে হচ্ছে রস্যউকার। ইউরোপ প্রবাসীর পত্র, বইয়ের থেকে বইয়ে লেখা আছে। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন এর মধ্যে থেকেই আবার দেখবেন যে এই যে আমরা প্রথম প্রকাশিত সবগুলো নামই বললাম, এর মধ্যে থেকে কয়েকটা আবার বিগত বছরের পরীক্ষায় আসছে। বিশেষ করে যেগুলো বিগত বছরের পরীক্ষায় আসছে সেগুলো একবারে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, এগুলো আবার পরীক্ষায় আসতে পারে। এটা গেল প্রথম প্রকাশিত যা যা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেইগুলা। এবারে আমরা আসি একটা একটা করে। হ্যাঁ, একটা ওনার যে কাব্য বা কবিতাগুলো ছিল সেটা পড়ি, তারপরে কাব্যগ্রন্থ, তারপরে ছোট গল্প যেগুলো আছে সেগুলো আগে দেখি, উপন্যাস যেগুলো ছিল সেগুলো দেখি। এখন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা সেগমেন্টে পড়বো। রবীন্দ্রনাথের কাব্য কবিতা, তো ওনার কাব্যগ্রন্থের আসলে অভাব নাই, মানে এত বেশি কাব্যগ্রন্থ উনি লিখছেন। এর মধ্যে থেকেই যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি বেশি আসে বা আসার সম্ভাবনা আছে, আমি এরকম কিছু কাব্যগ্রন্থের নাম বলতেছি, আপনারা কাইন্ডলি একটু লিখে ফেলবেন। দেখেন, কবি কাহিনী। কবি কাহিনী এটা হচ্ছে ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, একটু আগে আমরা পড়লাম কবি কাহিনী। তারপরে লিখে ফেলেন বনফুল, যেটা ওনার দ্বিতীয় প্রকাশিত কবি কাহিনী। তারপরে হচ্ছে বনফুল। তারপরে লিখে নেন সোনার তরী, লিখে ফেলেন সোনার তরী। তারপরে লিখেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। আমরা যখন মধ্যযুগ পড়তে যাব তখন দেখবেন মধ্যযুগের একটা বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একটা আছে হচ্ছে বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, বৈষ্ণব পদাবলী, যেটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা হয়। তো এই ব্রজবুলি ভাষায় মধ্যযুগের সাহিত্যিকরা বেশি লেখালেখি করতেন, আধুনিক যুগে খুব বেশি একটা লেখকরা এই ভাষায় লেখালেখি করতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ ঠাকুর হচ্ছে ওনার ছদ্মনাম। এই ছদ্মনামটা ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর এই আধুনিক যুগে এসে পদাবলীর যে ভাষা ছিল ব্রজবুলি ভাষায় লেখালেখি করেন, যেটা সেটার নামই হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। তার মানে যদি প্রশ্নের পরীক্ষায় আসে আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় লেখালেখি করেছেন কি, উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। আর নামটা কি? সাহিত্যকর্মের নামটা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এটা হচ্ছে ওনার একটা কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে গীতাঞ্জলি, যেটার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি ওনার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, এটার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি সম্পর্কে আবার ভিতর থেকে এই গীতাঞ্জলির বিষয়বস্তুটা কি ছিল বা গীতাঞ্জলি সম্পর্কে আরো যে তথ্যগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে সেই তথ্যগুলো আমাদেরকে একটু পড়ে ফেলতে হবে। তারপরে দেখেন চৈতালি, চৈতালি। তারপরে দেখেন চিত্রা, লিখে ফেলেন চিত্রা। মানসী, মানসী। পুরবী, পুরবী। দেখেন এখানে আবার আমরা যদি একটু খেয়াল করি, উনার বিখ্যাত যে কাব্যগ্রন্থের নাম, এই নামগুলো অনেকটা মেয়ে মানুষের নামের মতো। হ্যাঁ, অনেকগুলো নামই মেয়ে মানুষের নামের মতো, এইভাবে চাইলে মনে রাখতে পারেন। তারপর দেখেন পুরবী, পুরবী। খনিকা, খনিকা। তারপরে লিখে ফেলেন বলাকা, বলাকা। মহুয়া, মহুয়া। তারপরে লিখে ফেলেন খেয়া। তারপরে লিখেন সন্ধ্যা সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত। করি ও কোমল, করি ও কোমল। তারপরে কল্পনা। তারপরে নৈবেদ্য। তারপরে লিখেন পুনশ্চ, পুনশ্চ। তারপরে লিখে ফেলেন হচ্ছে শেষ সপ্তক, শেষ সপ্তক, শেষ লেখা। আমি অনেকগুলো কাব্যগ্রন্থের মধ্যে থেকে কয়েকটা বাছাই করে বললাম, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাইরেও যদি কোনো কাব্যগ্রন্থ, মানে আপনারা সবই একবার করে পড়ার চেষ্টা করবেন, আর এর বাইরেও আমার বলার বাইরেও যদি বিগত বছরের প্রশ্নের মধ্যে কোনোটা চলে আসে সেটা পড়ে ফেলবেন। তারপরে দেখেন এখন আসি ওনার আরো একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা নিয়ে একটু সঞ্চয়িতা। এই নামটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা আলাদাভাবে বলতেছি কারণ সঞ্চয়িতার সাথে আবার একটা কনফিউশন হয়। সঞ্চয়িতা আর একটা আছে সঞ্চিতা, দুইটা কাব্যগ্রন্থ, একটা হচ্ছে সঞ্চয়িতা আর একটা নাম আছে সঞ্চিতা। সঞ্চয়িতা কাব্যগ্রন্থটা লিখেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা কাব্যগ্রন্থটা লিখেন হচ্ছেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এখানে পরীক্ষায় কনফিউশন হয়। তো আমি যেভাবে মনে রাখি, বয়সের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বড়, রবীন্দ্রনাথ ঠাকুর বড় আর কাজী নজরুল ইসলাম হচ্ছেন ছোট। তো যেটা বড় নাম সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর যেটা ছোট নাম সেটা কাজী নজরুল ইসলামের। মানে সঞ্চয়িতা এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা এটা লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। তারপরে দেখেন তারপরে হচ্ছে আরো কিছু আছে, যেমন প্রথম জীবনের উল্লেখযোগ্য নির্ঝরের স্বপ্নভঙ্গ। আচ্ছা, নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে একটা কবিতা আছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ, নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতাটার বিষয়বস্তুটা কি, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। তারপরে আপনারা আরো কিছু পড়তে গেলে ওনার আরো কিছু কবিতার নাম যে কোনো বইয়ের মধ্যে পড়তে গেলে পাবেন।
আচ্ছা, আমরা এখন আগে ওনার কবিতার নামগুলো একটু পড়ে ফেলি। কাব্যগ্রন্থের নাম এতক্ষণ আমরা যেগুলো জানলাম সেগুলো কি ছিল? কাব্যগ্রন্থের নাম মানে কোন একটা বইয়ের নাম, যে কোন একটা বইয়ের মধ্যে অনেকগুলো কবিতা আছে। এবারে আমরা জানবো ওনার লেখা বিখ্যাত কবিতার নামগুলো। কবিতার নামের মধ্যে দেখেন কয়েকটা লিখে ফেলেন। নির্ঝরের স্বপ্নভঙ্গ, নির্ঝরের স্বপ্নভঙ্গ এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত কবিতা। এই কবিতাটার কাহিনী বা মূল বিষয়বস্তুটা কি, এটা আবার পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা একটু পড়বেন। তারপরে দেখেন বিদায় অভিশাপ, এটা একটু লিখে ফেলেন। বিদায় অভিশাপ, বিদায় অভিশাপ। তারপরে হিং টিং ছট, হিং টিং ছট। তারপরে লিখেন 1400 সাল, হ্যাঁ 1400 সাল। তারপরে লিখেন শাহজাহান, শাহজাহান। শাহজাহান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত একটা কবিতা, তবে এই নামে শাহজাহান নামে একই নামের সাহিত্যকর্ম যেটা শাহজাহান নামে বাংলা সাহিত্যে আবার বিখ্যাত একটা নাটক আছে। শাহজাহান নামে বিখ্যাত একটা নাটক আছে, ওই নাটকটা আবার লিখেছেন হচ্ছেন ওই ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, হ্যাঁ, যিনি বিখ্যাত একটা গান আছেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। এই যে বিখ্যাত কবিতা বা গানটা, এটা এই দ্বিজেন্দ্রলাল রায় রচনা। ওনারই লেখা একটা বিখ্যাত নাটকের নাম হচ্ছে শাহজাহান। আর শাহজাহান লেখা কার কবিতা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। এইভাবে পড়বেন। তারপর দেখেন বিসর্জন, বিসর্জন। তারপরে সোনার তরী, সোনার তরী। বিশেষ করে যে কটা বললাম, হ্যাঁ, এই কয়েকটা ভালোভাবে মনে রাখবেন। এই কয়েকটা কবিতার নাম পরীক্ষায় প্রায় প্রায় আসে। তারপরে দেখেন দেখেন এই যে আমরা টি.এস. ইলিয়টের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে সম্পর্কযুক্ত, এটা কিন্তু পড়ছিলাম। টি.এস. ইলিয়টের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে সম্পর্কযুক্ত, যে টি.এস. ইলিয়টের একটা বিখ্যাত লেখা আছে দ্য জার্নি অফ দ্য ম্যাজাই, দ্য জার্নি অফ দ্য ম্যাজাই। এটা টি.এস. ইলিয়টের, ইংরেজি সাহিত্যে আমরা টি.এস. ইলিয়ট পড়ছি, টমাস স্টিয়ার্নস ইলিয়ট। উনার লেখা একটা বিখ্যাত কবিতা, সেটাকে অনুবাদ করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেটার নাম দেন কি? তীর্থযাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার নামটা হচ্ছে তীর্থযাত্রী, আর ইংরেজি সাহিত্যে যেটা থেকে অনুবাদ করে সেটা টি.এস. ইলিয়টের, সেই নামটা হচ্ছে জার্নি অফ দ্য ম্যাজাই। আবার ইংরেজি সাহিত্যে ডাব্লিউ.বি. ইয়েটস, ডাব্লিউ.বি. ইয়েটস এর সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আবার একটা মিল আছে। সেটা কোথায়? দেখেন গীতাঞ্জলি, ওনার বিখ্যাত সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? গীতাঞ্জলি, যেটার জন্য তিনি কি পান? নোবেল পুরস্কার পান 1913 সালে। তো এইখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ডাব্লিউ.বি. ইয়েটস, ডাব্লিউ.বি. ইয়েটস মানে কি? উইলিয়াম বাটলার ইয়েটস। আমরা যখন আমরা এখন পড়িনি, নামটার সাথে পরিচিত হয়েছি। হ্যাঁ, ডাব্লিউ.বি. ইয়েটস মানে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা যখন আমরা পড়তে যাবো, দেখবো যে ডাব্লিউ.বি. ইয়েটস নামে একজন লেখক আছে, আয়ারল্যান্ডের লেখক। তো উনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে সম্পর্কযুক্ত, যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বিখ্যাত যে কাব্যগ্রন্থটা গীতাঞ্জলি, এই কাব্যগ্রন্থর এটাকে কি বলা হয়, ভূমিকাটা লিখে দেন হচ্ছে এই ডাব্লিউ.বি. ইয়েটস। এইটার ভূমিকাটা লিখেন হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস 1912 সালে। হ্যাঁ, এবং ভূমিকাটার তিনি নাম দেন হচ্ছে সং অফারিংস, সং অফারিংস এই নামে তিনি ভূমিকাটা লিখে দেন। আর পরবর্তী বছরে গিয়ে 1913 সালে এই গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে টি.এস. ইলিয়ট আর ডাব্লিউ.বি. ইয়েটস কিভাবে সম্পর্কযুক্ত ইংরেজি সাহিত্যে, এটা একটু ভালোভাবে পড়ে ফেলবেন। তারপরে আরো আপনারা পড়তে, তারপরে হচ্ছে উনার স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে একটা লেখা আছে, সেটার নাম হচ্ছে স্মরণ। স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে একটা কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থের নাম হচ্ছে স্মরণ। তারপরে উনার শেষ যে কাব্যগ্রন্থটা, হ্যাঁ, উনার একেবারে শেষ যে কাব্যগ্রন্থটা, সেই কাব্যগ্রন্থটার নাম হচ্ছে শেষ লেখা। হ্যাঁ, উনার শেষ কাব্যগ্রন্থটার নাম হচ্ছে শেষ লেখা। আচ্ছা, বাংলা সাহিত্যে এই শেষ শব্দটা দিয়ে বেশ কিছু লেখা আছে। হ্যাঁ, আপনারা একটু দেখবেন, একটু কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবেন, একটু লিখে ফেলতে পারেন। শেষ সপ্তক এবং শেষ লেখা, শেষ সপ্তক এবং শেষ লেখা, এই দুইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ। বিশেষ করে শেষ লেখা কাব্যগ্রন্থের নামটা বেশি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ মানে সব শেষে তিনি যে কাব্যগ্রন্থটা লেখেন, সেটার নামই হচ্ছে শেষ লেখা। ওনার লেখা সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। আপনারা আবার একটু পরে পড়তে গেলে পাবেন শেষের কবিতা নামে একটা লেখা আছে, শেষের কবিতা। এইটা হচ্ছে নামের মধ্যে কবিতা থাকলেও এটা মূলত কবিতা না, এটা হচ্ছে একটা উপন্যাস। শেষের কবিতা, এটা চাকরির পরীক্ষার জন্য একেবারে কমন একটা প্রশ্ন। শেষের কবিতা বিখ্যাত একটা উপন্যাস, এই উপন্যাসটা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস, উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার এই শেষ শব্দ দিয়ে বাংলা সাহিত্যে আরো কিছু প্রশ্ন আছে, যেমন আপনারা দেখবেন শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন এবং আরেকটা হচ্ছে শেষের পরিচয়। শেষ প্রশ্ন এবং আরেকটা হচ্ছে শেষের পরিচয়, এই দুইটা হচ্ছে বিখ্যাত উপন্যাস। এই দুটো উপন্যাস আবার লিখেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়, এই দুটো উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইভাবে একই নামের যত জায়গায় যত সাহিত্যকর্ম পাবেন সেগুলো একত্র করে ফেলবেন, তাহলে আর কনফিউশন হবে না। এরপরে দেখেন, এবারে আমরা আসি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে কোন কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, বিশেষ করে যেগুলো চাকরির পরীক্ষা এর আগে আসছে বা কারো বই যদি কোনোটা আলাদাভাবে দেওয়া থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এরকম কিছু তথ্য চাইলে পড়ে ফেলতে পারেন যে কোন কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
এইটা গেল হচ্ছে ওনার কবিতা বা কাব্যগ্রন্থ। এবারে আসি আমরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, উপন্যাসের মধ্যে দেখেন যে ওনার মোট উপন্যাস 14টা, তবে ওনার জীবন অবস্থায় 12টা উপন্যাস প্রকাশিত হয়। এখন উপন্যাসগুলোর মধ্যে আমরা যেভাবে পড়বো, উনার উপন্যাস সবগুলো নামই আমরা পড়ে ফেলবো। উনার উপন্যাস সবগুলো নাম, যতগুলো উপন্যাস তিনি লিখছেন নামগুলো সবই পড়বো, কারণ পরীক্ষায় যে কোনো উপন্যাসের নাম দিয়ে দিতে পারে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস? হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা উপজীব্য বিষয়টা একটু পড়ার চেষ্টা করব, বিশেষ করে যেগুলো পরীক্ষায় এর আগে আসছে, যে এই উপন্যাসের কাহিনীটা কি। গোরা, গোরা উপন্যাসের কাহিনীটা কি। ঘরে বাইরে, এই ঘরে বাইরে উপন্যাসের কাহিনীটা কি। কিছু কিছু উপন্যাসের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো পরীক্ষা আসছে আমরা সেগুলো সাহিত্যের মানে যে উপজীব্য বিষয় একটা আলাদাভাবে লিখে দিছি না আমি, এর মধ্যেও কিন্তু আপনারা পড়তে গেলে পাবেন। তো এখানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আলাদাভাবে পড়তেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের উপজীব্য বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। উপজীব্য বিষয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন উপন্যাসের ক্ষেত্রে বেশি থাকে। আর চরিত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, যে বাংলা সাহিত্যে আপনারা যতগুলো চরিত্র পড়বেন, বিভিন্ন জায়গায় তো পড়বেনই, দেখবেন কয়েকজন লেখকের উপন্যাস থেকে চরিত্রের নামগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একজন হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরো আছে অনেক, বাংলা সাহিত্য চরিত্র অনেক আছে, সেগুলো তো দেখবেনই। বিশেষ করে এই তিনজন রাইটারের উপন্যাস থেকে চরিত্রের নামগুলো পরীক্ষায় বেশি বেশি আসতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন দেখেন আমি উপন্যাসের নামগুলো বলতেছি। করুণা, কি বললাম, এটা হচ্ছে ওনার প্রথম লেখা উপন্যাস, কিন্তু এটা অসমাপ্ত ছিল। এই নামটা পরীক্ষায় খুব বেশি একটা আসে না। তারপরে দেখেন এই যে এইগুলা, নৌকাডুবি, নৌকাডুবি, তারপরে হচ্ছে যোগাযোগ, যোগাযোগ, তারপরে হচ্ছে দুই বোন, দুই বোন, চতুরঙ্গ, চতুরঙ্গ, 4 অধ্যায়, তারপরে হচ্ছে বউ ঠাকুরানীর হাট, যেটা ওনার প্রথম উপন্যাস, তারপরে চোখের বালি, চোখের বালি, গোরা, তারপরে ঘরে বাইরে, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, শেষের কবিতা। এছাড়া আরো যে একটা আছে, গুলো বললাম না, এই উপন্যাসের নামগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। এই উপন্যাসগুলোর আপনারা উপজীব্য বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন, বিশেষ করে বিগত বছরে আসা উপন্যাসগুলো, উপজীব্য বিষয়গুলো পড়বেন। আর প্রত্যেকটা উপন্যাসের ক্ষেত্রেই যে কাজটা একটু করবেন, কষ্ট হলেও একটু করবেন, এই উপন্যাসগুলোর চরিত্রগুলো ভালোভাবে পড়ে ফেলবেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসগুলোর চরিত্র পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবারে আমরা আসি হচ্ছে ওনার লেখা ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর মানে সাহিত্যের প্রায় প্রত্যেকটা অঙ্গনে ওনার মানে কৃতিত্ব ছিল, প্রত্যেকটা জায়গায়। এই জন্য ওনার পড়তে গেলে আসলে একটা ডাইজেস্টের মধ্যে তথ্যগুলো পড়তে গেলেও দেখা যাবে 5-6 পৃষ্ঠা, আর বইয়ের মধ্যে পড়তে গেলে তো কথাই নেই। ছোট গল্প, ছোট গল্পের মধ্যে দেখেন ওনার মোট ছোট গল্প ছিল প্রায় 119টি। তো ছোট গল্পের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, কোনটা সামাজিক গল্প, কোনটা প্রেমের গল্প, হ্যাঁ, কোনটা হয়তো বা অতি প্রাকৃত গল্প, কোনটা প্রকৃতি নিয়ে লেখা। তো আমি কয়েকটা নাম বলছি যেগুলো পরীক্ষায় আসতে পারে বা মোস্ট ইম্পর্টেন্ট। সামাজিক গল্প, ছোট গল্পের মধ্যে একটু ক্যাটাগরি করে লিখে ফেলেন। সামাজিক গল্প, সামাজিক গল্পের মধ্যে কয়েকটা নাম লিখেন। দেনা পাওনা, দেনা পাওনা, এই দেনা পাওনা নামে আবার একটা বিখ্যাত উপন্যাস আছে, এটা হচ্ছে ছোট গল্প। যদি বলা হয় দেনা পাওনা ছোট গল্পটিকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর দেনা পাওনা নামের উপন্যাসটিকে লিখেছেন, তখন উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা নামের উপন্যাসটা লিখেছেন কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে লিখে ফেলেন পোস্টমাস্টার, পোস্টমাস্টার। তারপরে লিখে ফেলেন হচ্ছে হৈমন্তী, তারপরে লিখে ফেলেন হচ্ছে হৈমন্তী। অপরিচিতা, অপরিচিতা। তারপরে লিখেন পণ রক্ষা, পণ রক্ষা। কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। খোকা বাবুর প্রত্যাবর্তন, খোকা বাবুর প্রত্যাবর্তন। ছুটি, ছুটি। তারপরে লিখে ফেলেন হচ্ছে মুসলমানের গল্প, মুসলমানের গল্প। এগুলো হচ্ছে ওনার লেখা বিখ্যাত সামাজিক গল্পগুলো। এরপরে দেখেন ওনার লেখা কয়েকটা প্রেমের গল্পের নাম লিখে ফেলেন, প্রেমের গল্পের নাম। একটা হচ্ছে সমাপ্তি, সমাপ্তি। তারপরে লিখেন হচ্ছে মধ্যবর্তিনী, মধ্যবর্তিনী। তারপরে লিখে ফেলেন নষ্টনীর, নষ্টনীর। তারপরে লিখে ফেলেন ল্যাবরেটরি, ল্যাবরেটরি। তারপরে লিখেন শাস্তি, শাস্তি। মাল্যদান, মাল্যদান। তারপরে লিখে ফেলেন এক রাত্রি, এক রাত্রি। তারপরে লিখবেন আচ্ছা এই কয়েকটাই থাক। হ্যাঁ, দেখেন আমি কিন্তু যতগুলো বলতেছি এখানে এরও অর্ধেকের মানে এখানে এরও ডাবলেরও বেশি আরো নাম দেওয়া আছে। সবগুলো নাম পড়তে গেলে আসলে আমাদের মনে থাকবে না। এই জন্য যেগুলো বলতেছি এগুলো একটু লিখে ফেলেন, মানে পড়তে মনে রাখতে একটু কষ্ট হইতে পারে, তবে কয়েকবার দেখলেই, বিশেষ করে অপশন সহ খেয়াল করে পড়লে দেখবেন মুখস্থ হয়ে গেছে। এরপরে দেখেন অতি প্রাকৃত, ওনার কিছু অতি প্রাকৃত গল্প আছে, সেই নামগুলো একটু লিখে ফেলেন। অতি প্রাকৃত গল্প দেখেন কঙ্কাল, এই নামগুলো পরীক্ষায় আসে, যেগুলো নাম বলতেছি প্রায় সবগুলোই পরীক্ষায় আসে। কঙ্কাল। তারপরে লিখবেন হচ্ছে ক্ষুধিত পাষাণ, ক্ষুধিত পাষাণ। তারপরে লিখবেন হচ্ছে জীবিত অমৃত, জীবিত অমৃত। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প। ওনার ছোট গল্পের চরিত্রগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এই যে লিস্টের মধ্যে দিয়ে দিব, আমি এইটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে যে অন্তত পক্ষে প্রত্যেকটা
দেখা যাচ্ছে যে ছোট গল্প থেকে, বিশেষ করে পরীক্ষার গুলো তো আশাগুলো তো ইম্পর্টেন্টই, আর এখানে কয়েকটা ছোট গল্পের আবার কয়েকটা চরিত্র দেওয়া আছে, একটা দুটা করে নাম দেওয়া আছে, এটা একটু দেখে ফেলবেন। এবারে আমরা আসি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক, আচ্ছা আপনারা একটু, আমি একটু কমেন্ট গুলো চেক করি আসলে আপনাদের সমস্যা হচ্ছে কিনা বুঝতে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক গুলো, যারা যুক্ত আছেন ভাই, হ্যাঁ আমাকে একটু বলেন, আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? এইটার যে কি সমস্যা হয়, পানি দিয়ে পানি তো আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে, আমি তাহলে পরবর্তী টপিকে যাচ্ছি। হ্যাঁ, এবার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের নামগুলো একটু লেখেন। ওনার নাটকের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে, কোনটা নৃত্যনাট্য, কোনটা গীতিনাট্য, কোনটা কাব্যনাট্য, কোনটা হচ্ছে প্রহসন, এরকম কিছু ভাগ আছে। আমি ভাগ ভাবেই বলে দিচ্ছি। প্রথম প্রকাশিত যে গীতিনাট্য সেটার নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। প্রথম প্রকাশিত যে গীতিনাট্য সেটার নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা, প্রথম প্রকাশিত ওনার যে নাটক। আর উনি প্রথম যে নাটকটি রচনা করেন, মানে ওনার রচনাটা, মানে ওনার রচনায় প্রথম যে নাটকটা সেটার নাম হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতির প্রতিশোধ। আর প্রথম প্রকাশিত নাটকের নামটা হচ্ছে বাল্মীকি প্রতিভা। এরপর লেখেন রূপক ও সাংকেতিক নাটক। ওনার কিছু রূপক এবং সাংকেতিক নাটক ছিল, কয়েকটা নাম লিখে ফেলেন। এই নামগুলো সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ। রূপক এবং সাংকেতিক নাটক ওনার সবগুলোই গুরুত্বপূর্ণ। রক্তকরবী, নামগুলো লিখে ফেলেন। রক্তকরবী, কালের যাত্রা, কালের যাত্রা। তারপরে লিখেন ডাকঘর, ডাকঘর, তাসের দেশ, তাসের দেশ। তারপরে লিখেন হচ্ছে রাজা, রাজা। তারপরে লিখবেন হচ্ছে শারদ উৎসব, শারদ উৎসব। তারপরে লিখেন হচ্ছে অচলায়তন, অচলায়তন। তারপরে লিখেন হচ্ছে মুক্তধারা, মুক্তধারা। বিশেষ করে রক্তকরবী, কালের যাত্রা, ডাকঘর, তাসের দেশ, এইগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। রক্তকরবী, কালের যাত্রা, ডাকঘর, তাসের দেশ, এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। এরপরে লেখেন গীতিনাট্য। ওনার লেখা গীতিনাট্যের মধ্যে কয়েকটা নাম লিখেন। বাল্মীকি প্রতিভা, যেটা ছিল ওনার প্রথম প্রকাশিত নাটক। তারপরে লিখেন হচ্ছে প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ, বসন্ত, বসন্ত। এই নামগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নৃত্যনাট্য, নৃত্যনাট্যের মধ্যে হ্যাঁ কয়েকটা লিখে ফেলেন। নটির পূজা, নটির পূজা। তারপরে চণ্ডালিকা, চণ্ডালিকা। তারপরে লিখে ফেলেন হচ্ছে সাতমোচন, সাতমোচন। তারপরে ওনার ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডি নাটকের মধ্যে একটা নাম লিখে ফেলেন বিসর্জন। ট্র্যাজেডি নাটকের মধ্যে লিখে ফেলেন বিসর্জন। কাব্যনাট্য, কাব্যনাট্যের মধ্যে লিখে ফেলেন বিদায় অভিশাপ, বিদায় অভিশাপ। তারপরে লেখেন প্রহসন। প্রহসনগুলোর নামগুলো আবার পরীক্ষায় আসে, দেখবেন হচ্ছে গোড়াই গলদ, গোড়াই গলদ। তারপরে চিরকুমার সভা, চিরকুমার সভা। বৈকুণ্ঠের খাতা, বৈকুণ্ঠের খাতা, হাস্য কৌতুক। বিশেষ করে এই যে গোড়াই গলদ, চিরকুমার সভা, চিরকুমার সভা এবং বৈকুণ্ঠের খাতা, এগুলো পরীক্ষায় এর আগে আসতে দেখা গেছে। এটা ছিল হচ্ছে ওনার লেখা বিখ্যাত যে নাটকগুলো। ওনার নাটকের চরিত্রগুলো পরীক্ষায় একটু দেখতে পারেন আর কি, বিশেষ করে উপন্যাস আর ছোট গল্পের চরিত্রগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। আচ্ছা, এরপরে আমরা আসি ওনার লেখা প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধগুলো আমরা একটু জানবো। প্রথম প্রবন্ধের নাম তো আমরা একটু দেখে আসলাম, বিবিধ প্রসঙ্গ। হ্যাঁ, এখন দেখেন ওনার যা যা প্রবন্ধ আছে এর মধ্যে আমরা খুব বেশি নাম হয়তো না, কয়েকটা নাম মনে রাখতে পারি, একটু লিখে ফেলতে পারেন। সেটা হচ্ছে বিবিধ প্রসঙ্গ, যেটা হচ্ছে প্রথম। বিশেষ করে পরীক্ষায় এই যে সভ্যতার সংকট নামে একটা আছে, এটা পরীক্ষায় খুব আসে, রাজনৈতিক প্রবন্ধ। সভ্যতার সংকট, এই নামটা পরীক্ষায় বেশি বেশি আসে, সভ্যতার সংকট। তারপরে লিখতে পারেন হচ্ছে সাহিত্যের স্বরূপ, সাহিত্যের স্বরূপ। তারপরে হচ্ছে লোক সাহিত্য। আরেকটা হচ্ছে বাংলা ভাষার পরিচয়, বাংলা ভাষার পরিচয়। বিশেষ করে যে সভ্যতার সংকট, এই নামটাই পরীক্ষায় বেশি বেশি আসে। এরপরে আমরা লিখি ভ্রমণ কাহিনী ও পত্র। ওনার লেখা বিখ্যাত যে ভ্রমণ কাহিনী বা পত্রগুলো আছে সেইটা। উনার ভ্রমণ কাহিনীর সংখ্যা হচ্ছে মোট 9টা। এর মধ্যে দেখেন কয়েকটা ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর ডায়েরি। একটা হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, একটা হচ্ছে ইউরোপ প্রবাসীর ডায়েরি। জাভা যাত্রীর পত্র, জাভা যাত্রীর পত্র, ইউরোপ প্রবাসীর পত্র, জাভা যাত্রীর পত্র। তারপর হচ্ছে রাশিয়ার চিঠি, রাশিয়ার চিঠি। তারপর হচ্ছে জাপান যাত্রী, জাপান যাত্রী। হ্যাঁ, এই নামগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন
ওনার একটা পত্র সাহিত্য আছে, সেটার নাম হচ্ছে ছিন্নপত্র, যেটা ওনার একটা আত্মকথন। ছিন্নপত্র নাম হচ্ছে ছিন্নপত্র। আচ্ছা, এরপরে আসি আমরা ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনী মানে নিজের জীবনীকে নিয়ে লেখা যে গ্রন্থগুলো, কয়েকটা নাম আছে, নামগুলো মনে রাখবেন। একটা হচ্ছে আত্মপরিচয়, আত্মপরিচয়, জীবন স্মৃতি, জীবন স্মৃতি, এবং একটা হচ্ছে ছেলেবেলা। এই নামগুলো কিন্তু পরীক্ষা আসতে দেখা যায়। ছেলেবেলা নাম নিয়ে, আত্মনাম নিয়ে বাংলা সাহিত্যে বিভিন্ন সাহিত্যকর্ম আছে। হ্যাঁ, কোনটা দেখবেন আত্মকথন, আত্মপরিচয়, তারপরে আত্মজি আরো কয়েকটা আছে। আবার ছেলেবেলা, মেয়েবেলা, এরকম আমার ছেলেবেলা, এরকম আর কয়েকটা নাম আছে। এই নামগুলো একটু পড়ার সময়, অন্য সাহিত্য পড়ার সময় যখন এই টাইপের নাম আসে, এটা ক্লিয়ার করে করবেন। এবার আসি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গকৃত গ্রন্থ, অর্থাৎ তিনি কখন কোন গ্রন্থটা কাকে উৎসর্গ করেছেন। হ্যাঁ, যেমন ওনার যে গীতিনাট্য নাম হচ্ছে কি বসন্ত, আমরা একটা গীতিনাট্যের নাম পড়ে আসলাম না, বসন্ত নাটক। এই বসন্ত নাটকটা তিনি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। বসন্ত নাটকটা তিনি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে। তারপরে ওনার কিছু কাব্যগ্রন্থ, পুরবী নামে একটা কাব্যগ্রন্থ আছে, পুরবী, এই কাব্যগ্রন্থটা তিনি উৎসর্গ করেন আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে। আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি উৎসর্গ করেন যে কবিতাটা, সেটার নাম হচ্ছে পুরবী। তারপরে খেয়া নামে ওনার একটা লেখা আছে, খেয়া, খেয়া নামের একটা কাব্যগ্রন্থ আছে, এইটা তিনি উৎসর্গ করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। নাটক, দুইটা বিখ্যাত নাটক, একটা হচ্ছে কালের যাত্রা, একটা হচ্ছে তাসের দেশ। এই দুইটা প্রশ্ন পরীক্ষায় খুব আসে। কালের যাত্রা, তাসের দেশ, বসন্ত এবং পুরবী, এই কয়েকটা পরীক্ষায় বেশি বেশি আসে। হ্যাঁ, কালের যাত্রা, কালের যাত্রা এই নাটকটা তিনি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর তাসের দেশ নামে যে নাটকটা আছে, এটা তিনি উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আর আরেকটা উপন্যাস আছে বউ ঠাকুরানীর হাট, যেটা ওনার প্রথম প্রকাশিত। এই উপন্যাসটা তিনি উৎসর্গ করেন হচ্ছে সৌদামিনী দেবীকে, ভগিনী সৌদামিনী দেবীকে। বিশেষ করে কালের যাত্রা, তাসের দেশ, বসন্ত এবং পুরবী, এগুলো ভালোভাবে মনে রাখবেন, এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। এবারে আমরা দেখি বাংলাদেশের কোন কোন স্থানের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে। একটা লেখেন, প্রথমে লেখেন হচ্ছে খুলনা, মানে ওনার যে আদি পুরুষ, ওনাদের বসবাস ছিল কোথায়? খুলনায়। খুলনার দক্ষিণ ডিহি, খুলনার দক্ষিণ ডিহি। হ্যাঁ, তারপরে দেখবেন একটা আছে কুষ্টিয়ার শিলাইদহতে, কুষ্টিয়ার শিলাইদহতে, যেখানে বসে তিনি সোনার তরী কাব্যগ্রন্থটা লিখেন। তারপরে একটা আছে সিরাজগঞ্জের শাহজাদপুর, সিরাজগঞ্জের শাহজাদপুরে। তারপরে দেখবেন নওগাঁয় আছে একটা, নওগাঁর প্রতিসরে, নওগাঁর প্রতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, খুলনার দক্ষিণ ডিহি। হ্যাঁ, এই কয়েকটা নাম মনে রাখবেন। এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে সম্পর্কযুক্ত, এটা একটু আমরা দেখবো। তো এই তথ্যটা পড়তে গেলে আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সম্পর্কিত তথ্যটা আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন দেখেন এই যে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়, এটা মূলত ওই যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কিন্তু রচনা করা হয় এই জাতীয় সঙ্গীতটা। রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলাদেশের না, বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা, এই তিন দেশের জাতীয় সঙ্গীত কিন্তু তিনি রচনা করেন। তারপরে দেখেন 1905 সালে তাহলে রচনা, এখানে এটা কোন গীতিকাব্যে সংকলিত হয়েছে? এটা একটা কাব্য থেকে সংকলিত করা হয়েছে, সেটা হচ্ছে স্বরবিতান নামে একটা গীতিকাব্য। সেখানে সংকলিত যে যেটা, সেটা হচ্ছে এই জাতীয় সঙ্গীত স্বরবিতান। গীতিকাব্যটার নাম হচ্ছে স্বরবিতান। আর এই যে জাতীয় সঙ্গীতটা আছে বাংলাদেশের, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা মানে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষিত হয় কত তারিখে বলেন? আমরা যখন বাংলাদেশ বিষয় বলি পড়তে যাব, তখন দেখবো 1971 সালের 3 মার্চ, ঐতিহাসিক একটা দিন। হ্যাঁ, এই দিনে স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়, স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়। ওই দিনই আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা দেওয়া হয়, 1971 সালের 3 মার্চ। আর জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন হচ্ছে, মানে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম 10 লাইন যে কোনো জায়গায় গাওয়া হয়। মোট হচ্ছে 25 লাইন। প্রথম 10 লাইন আমরা যে কোনো অনুষ্ঠানে গাই। আর যদি বাজানোর ক্ষেত্রে হয়, বাজানোর ক্ষেত্রে 4 লাইন বাজানো হয়, 10 লাইন গাওয়া হয়, 4 লাইন বাজানো হয়। আর এই জাতীয় সঙ্গীতে কিসের কথা ফুটে উঠেছে? জাতীয় সঙ্গীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বা বাংলাদেশের প্রকৃতির কথা ফুটে উঠেছে। এবার আসি চিত্রকলার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে যুক্ত ছিলেন। মানে শেষ বয়সের দিকে তিনি নিয়মিতই চিত্র আঁকতে শুরু করেন হচ্ছে একেবারে শেষের বয়সের দিকে, যখন ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি, তখন তিনি চিত্র আঁকা শুরু করেন। আচ্ছা, এখানে এইগুলো অত পরীক্ষা আসে না। পুরস্কার এবং সম্মাননা, এটা আমরা এই যে পড়লাম যে গীতাঞ্জলি কাব্যের গ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। এছাড়া আরো কিছু পুরস্কার আছে, যেমন স্যার অথবা নাইটহুড পুরস্কার। স্যার বা নাইটহুড পুরস্কারটা পান তিনি হচ্ছে 1915 সালে। তৎকালীন ভারত সরকার ওনাকে এই
পুরস্কারটা দেন, স্যার বা নাইটহুড পুরস্কার। হ্যাঁ, তবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা আমরা পরবর্তীতে জানবো। এইটার জন্য তিনি যে নাইটহুড উপাধিটা আছে এটা 1919 সালে ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি 1915 সালে পাওয়া যে উপাধিটা ছিল নাইটহুড, সেই উপাধিটা ত্যাগ করেন হচ্ছে 1919 সালে। এই তথ্যটা পরীক্ষায় আসে। এছাড়া ওনার আরো কিছু লাভ আছে, মানে ডিগ্রি আছে, যেমন ডক্টরেট ডিগ্রি, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। এগুলো বিগত বছরের প্রশ্নের মধ্যে চাইলে দেখতে পারেন। তারপরে আর কিছু তথ্যের মধ্যে ওই যে ওনার দেখেন, আমরা মোটামুটি যেগুলো পরীক্ষায় আসার মতন সেই তথ্যগুলো পড়ে ফেলছি। মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো মোটামুটি আমরা পড়ে ফেলছি। এখন আপনারা আপনাদের বইয়ের মধ্যে পড়তে গেলে আরো হয়তো তথ্য পাবেন, সেগুলো একবার রিডিং করবেন। বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়লে এর মধ্যে থেকে আমরা যা পড়ছি এর মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। আর আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন বইটা পড়তে যাবেন দেখবেন এরও, মানে আমরা তো আলোচনা করছি একেবারে কম না, কিন্তু এরও প্রায় 2 গুণ বা 3 গুণ তথ্য বইয়ের মধ্যে দেওয়া আছে। যে কোনো বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এর থেকে 2 গুণ বা 3 গুণ তথ্য দেওয়া আছে। তবে ক্লাসে আমরা যেগুলো বলার চেষ্টা করলাম এইগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন বলেন রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা শুরু করব। এখনো ইয়ে হয়ে গেছে, আজকে যে এটা কেন হচ্ছে? লিখতে পারে তখন ইয়ে হয়ে যাবে। এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা কি বলছেন ভাইয়া, আমি একটু দেখি। এতক্ষণ বুঝলাম ভাই ইংলিশ লিটারেচার বেশি ভালো ছিল। বলছিলাম ভাই যে আসলে পড়তে গেলে ইংলিশ লিটারেচার খুব বেশি পড়তে হয় না, বাংলাদেশ সাহিত্য অনেক কিছু পড়তে হয়। তবে ভাই আপনাদের সময় আছে, কেউ আশাহত হবেন না, পড়তে থাকেন, আমি অনেক তথ্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। মুখস্থ তথ্য মনে রাখার টিপস ভাইয়া, এটার 1 নাম্বার টিপস হচ্ছে বেশি বেশি পড়তে হবে, চোখের সামনে বিষয়গুলো ভাসাইতে হবে। আর আপনি নিজের টেকনিকে যদি কোনো কিছু পড়তে পারেন সেটা বিশেষ করে মনে থাকে, যখন আপনি অপশন সহকারে 4টা অপশন খেয়াল করে করে পড়বেন এবং নিজে নিজের ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন, হ্যাঁ এমসিকিউ গুলো প্রপার টেকনিকে পড়বেন, তখন বিষয়গুলো ভিতরের বিষয়বস্তুগুলো তখন ভালো মনে থাকবে। আচ্ছা, শাহজাদপুরের কাছারি বাড়ি আমার জেলায়, তা তো খুবই ভালো ভাই, আমরা একদিন বেড়াইতে যাবো সবাই মিলে। পিডিএফ দেওয়া হবে ভাই এই লিস্টগুলোর। হ্যাঁ ভাইয়া, এগুলো সবগুলোর পিডিএফ অলরেডি আমি দিয়ে ফেলছি, কিন্তু হ্যাঁ কারো কারো ক্ষেত্রে এই যে রবীন্দ্রনাথ কাজী নজরুলেরও পিডিএফ কিন্তু দেওয়া হয়ে গেছে। মানে আমাদের এই যে আমার মানে পুরো পিডিএফটাই আমি দিছি, আর ক্লাসে যেগুলো বলতেছি এগুলো আপনারা আলাদাভাবে লিখে ফেলেন। হ্যাঁ, ওই তথ্যগুলো এই পিডিএফ এর মধ্যেই থাকবে। তবে পিডিএফটা অনেকেই বলছিলাম যে শো করে না, এটা নিয়ে চিন্তা নাই, আমি এটা সমাধান করে দিব। ভাই এক সাইড পুরাই অন্ধকার, আর একটু ঠিক করেন। হ্যাঁ ভাইয়া, এটা ঠিক করবো। হ্যাঁ, এক সাইডে অন্ধকার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি এই সাইডে এই জন্য কথা বলতেছি। লেখার সময় এখন বাম সাইডে লিখি, আমি এসেই ডান সাইডে লাইটটা লাগাবো। আচ্ছা ভাইয়া ক্লিয়ার, আস্তে আস্তে বললে ভালো হয়। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন মনে হয় আলো আসছে একটু, আমি কথা বলতেছিলাম এই জন্য একটু বন্ধ করছি। হ্যাঁ আচ্ছা, দেখেন আমি তাহলে এবার কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনা শুরু করি। কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনা শুরু করি। ওনার ক্ষেত্রেও যেটা পড়বেন, জন্ম মৃত্যু একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ওনার ক্ষেত্রেও জন্ম মৃত্যু, জন্ম মৃত্যুর বাংলা সাল, ইংরেজি সাল, বাংলা তারিখ, ইংরেজি তারিখ, জন্মস্থান, হ্যাঁ সবগুলোই পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে যেরকম পড়ছি জন্ম মৃত্যু, কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে জন্ম মৃত্যুটা আমাদের একইভাবে পড়ে ফেলতে হবে। তারপরে উনারও পিতার নাম এবং মাতার নাম, উনারও পিতার নাম এবং মাতার নাম আমাদের পড়ে ফেলতে হবে। পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ, মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন। হ্যাঁ, নামটা পড়তে হবে। ওনার ডাকনাম ছিল হচ্ছে দুখু মিয়া, ওনার ডাকনাম ছিল দুখু মিয়া। ছদ্মনাম, ওনার ছদ্মনাম হচ্ছে ধূমকেতু, ওনার ছদ্মনাম হচ্ছে ধূমকেতু, ছদ্মনামে তিনি লেখালেখি করতেন ধূমকেতু। ধূমকেতু নামে ওনার কিন্তু আবার একটা পত্রিকাও আছে। আপনারা যখন পত্রিকার অংশটা গতকাল ক্লাসে দেখাইছিলাম, পড়তে বলছিলাম, ওইখানে দেখবেন ওনার কিন্তু সম্পাদিত 3টা পত্রিকা আছে। হ্যাঁ, এর মধ্যে একটা নাম হচ্ছে ধূমকেতু। আবার ধূমকেতু ছদ্মনাম ব্যবহার করে তিনি লেখালেখি করতেন। ওনার স্ত্রীর নামটা একটু দেখে দিবেন, পরীক্ষায় যেগুলো বেশি আসে। সাহিত্য জীবন, ছোটবেলায় তিনি লেটো গানের দলে যোগ দিয়েছিলেন, এই তথ্যগুলো একটু দেখবেন পরীক্ষায় যেগুলো। তারপর সৈনিক জীবন, সৈনিক জীবনে তিনি যোগদান করেন, এগুলো জাস্ট একবার রিডিং করবেন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। উনার পত্রিকার মধ্যে লাঙল, ধূমকেতু এবং নবযুগ, ধূমকেতু, লাঙল এবং নবযুগ, এই 3টা পত্রিকা সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম। এটা আমরা পত্রিকার যখন অংশটা পড়ছি তার মধ্যে চলে আসছে। ঢাকায় আগমন, তিনি ঢাকায় আসেন মোট 13 বার,
তবে পরীক্ষায় যেটা আসে, সর্বপ্রথম তিনি ঢাকায় আসেন 1926 সালে। আবার রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু দুইবার ঢাকায় আসেন, তিনিও কিন্তু 1926 সালে একবার ঢাকায় আসছেন শেষবার, আর প্রথমবার আসেন 1898 সালে। তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 5 বার। এই তথ্যগুলো পরীক্ষা খুব বেশি একটা আসে না। রণসঙ্গীত, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলাদেশের মানে বাংলা সম্পর্কটা কি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সাথে সম্পর্কযুক্ত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রণসঙ্গীতের সাথে সম্পর্কযুক্ত হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আমার সোনার বাংলা এটার সাথে সম্পর্কযুক্ত কে, রবীন্দ্রনাথ ঠাকুর। আর চল 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 এটা কি, বাংলাদেশের রণসঙ্গীত, চল 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 ঊর্ধ্ব গগনে মাঝে বাদল। তারপরে কি পরের গুলো আমি ভুলে গেছি, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ পাদের তুরুদ দল, চল রে চল রে চল, এরকম কিছু একটা আছে আর কি। হ্যাঁ, এই রণসঙ্গীতটা রচনা করেছেন কে, কাজী নজরুল ইসলাম। এই রণসঙ্গীতটা হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেয়া। সন্ধ্যা কাব্যগ্রন্থ, ওনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে সন্ধ্যা। এই কাব্যগ্রন্থের একটা কবিতা হচ্ছে এই রণসঙ্গীতটা হচ্ছে সেই কাব্যগ্রন্থেরই অন্তর্গত। তারপরে দেখেন তিনি 1942 সালে পিক্স ডিজিজ নামে একটা রোগে আক্রান্ত হন, মস্তিষ্কের পিক্স ডিজিজ। তারপরে উনাকে বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় কখন, এই তথ্যটা পরীক্ষায় আসে 1972 সালের 24শে মে, তারিখটাও মনে রাখতে হবে। 1972 সালের 24শে মে প্রথম ওনাকে ঢাকায় নিয়ে আসা হয়, মানে বাংলাদেশে নিয়ে আসা হয়। নাগরিকত্ব, আর ওনাকে নাগরিকত্ব প্রদান করা হয় কখন, বাংলাদেশে নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। 1972 সালে নিয়ে আসা হয় আর 1976 সালে ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়, দুটা তথ্যই পরীক্ষায় আসে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি উপাধি, এগুলো একটু দেখতে পারেন। ওনার কিছু পুরস্কার আছে, পুরস্কারের নামগুলো একটু দেখবেন। জগত্তারিণী পদক, পদ্মভূষণ, 21শে পদক। এই বিশেষ করে এই পুরস্কারের ক্ষেত্রে দুইটা একটা নাম পরীক্ষায় মাঝে মাঝে আসে, পুরস্কারের নামটা একটু দেখবেন। তারপরে এবারে মোটামুটি এগুলো ছিল হচ্ছে, আচ্ছা সমাধি করা হয় কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওনার মানে কি ওনাকে সমাধি করা হয়, ওনার মৃত্যুর পর ওনাকে সমাধি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা এই তথ্যগুলো জানতে পারি। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই আমরা প্রথমে জানি ওনার প্রথম প্রকাশিত সাহিত্যকর্মগুলো কি কি ছিল। হ্যাঁ, প্রথম প্রকাশিত কবিতা কোনটা, নাটক কোনটা, উপন্যাস কোনটা, এগুলো একটা একটা করে জানি। প্রথম প্রকাশিত ওনার যে রচনা বা প্রথম প্রকাশিত ওনার রচনাটা ছিল একটা গল্প। তিনি প্রথমে একটা গল্প রচনা করেন, সেই গল্পটার নাম হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত ওনার যে গল্পটা সেটার নাম হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত কবিতা, এই কবিতার নাম পরীক্ষায় আসে। হ্যাঁ, প্রথম প্রকাশিত কবিতা কোনটি, প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি। তারপরে প্রথম প্রকাশিত গল্প যেটা বললাম বাউন্ডেলের আত্মকাহিনী, এটাও পরীক্ষায় আসে। প্রথম প্রকাশিত গল্পের নাম বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। প্রথম প্রকাশিত প্রবন্ধ যেটা, সেই প্রবন্ধের নাম হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা খোলা। তুর্কি মহিলার ঘোমটা খোলা, এটা হচ্ছে ওনার প্রথম প্রকাশিত প্রবন্ধ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, এই নামটা পরীক্ষায় খুব আসে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের ডিটেলসটা আমাদের একটু পড়তে হবে। ডিটেলস বলতে অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে যে কোনো বইয়ে কিছু তথ্য দেওয়া আছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটা কখন প্রকাশিত হয়, এর মধ্যে কয়টা কবিতা আছে, কবিতার নামগুলো কি কি, প্রথম কবিতা কোনটা, দ্বিতীয় কবিতা কোনটা বা শেষের কবিতা কোনটা, এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে যে কোনো বইয়ের মধ্যে এরকম কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আমাদের পড়তে হবে। প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম কি? হ্যাঁ, প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান। প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান। প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? প্রথম প্রকাশিত যে প্রবন্ধ গ্রন্থ সেটার নাম হচ্ছে যুগবাণী। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে যুগবাণী। উনার প্রথম প্রকাশিত নাটক, প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে ঝিলিমিলি। প্রথম প্রকাশিত নাটকের নাম ঝিলিমিলি। প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বাঁধনহারা। এখন দেখেন আমরা মোটামুটি ওনার প্রথম প্রকাশিত যেগুলো ছিল সেগুলো পড়ে ফেললাম। এবার আমরা একটা একটা করে আসি। কাব্যগ্রন্থ দিয়ে শুরু করি। ওনার মোট যেতগুলো কাব্যগ্রন্থ ছিল এর মধ্যে থেকে কয়েকটা কাব্যগ্রন্থের নাম আমি বিশেষ করে বলার চেষ্টা করতেছি। কয়েকটা কাব্যগ্রন্থ, ওনারও কিন্তু ভাগ আছে যে কিছু কাব্যগ্রন্থ উনি কি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নামে পরিচিত। হ্যাঁ, তো বিদ্রোহী প্রধান কিছু কাব্য আছে, কিছু কাব্য আছে প্রেম প্রধান, কিছু আছে শিশুতোষ বিষয়ক। আমরা আলাদা আলাদা ভাবে বলার চেষ্টা করতেছি, আপনি লিখে ফেলবেন। বিদ্রোহী প্রধান মানে ওনার যে কাব্যগ্রন্থ বিদ্রোহকে কেন্দ্র করে লেখা, এরকম বিদ্রোহী প্রধান কিছু কাব্যগ্রন্থের মধ্যে নামগুলো লিখে ফেলেন। অগ্নিবীণা, অগ্নিবীণা, বিষের বাসী, বিষের বাসী, ভাঙার গান, ভাঙার গান, সাম্যবাদী, সাম্যবাদী, সর্বহারা, সর্বহারা, ফণী মনসা, ফণী মনসা, জিঞ্জির, জিঞ্জির, সন্ধ্যা, সন্ধ্যা, তারপর হচ্ছে প্রলয় শিখা, প্রলয় শিখা। এই সবগুলো নামই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সবগুলো নামই পরীক্ষায় আসে। হ্যাঁ, এরপর লেখেন প্রেম প্রধান। ওনার কয়েকটা আছে কাব্যগ্রন্থ, সেগুলো হচ্ছে প্রেমের উপর ভিত্তি করে। একটা হচ্ছে দোলন চাপা, লিখে ফেলেন দোলন চাপা, ছায়ানট, ছায়ানট,
পূবের হাওয়া, পূবের হাওয়া, সিন্ধু হিন্দল, সিন্ধু হিন্দল, চক্রবাক, চক্রবাক। এবারে লিখেন শিশুতোষ কাব্যগ্রন্থের নাম, শিশুতোষ কাব্যগ্রন্থ, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা। এবার লিখেন জীবনীমূলক, মানে কারো জীবনীকে কেন্দ্র করে লেখা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেন্দ্র করে লেখা ওনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে মরু ভাস্কর, মরু ভাস্কর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেন্দ্র করে লেখা। আরেকটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনীকে কেন্দ্র করে লেখা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সেটার নাম হচ্ছে চিত্তনামা, চিত্তরঞ্জন দাস থেকে চিত্তনামা। এখন অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে কি বলছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থটা একটু ডিটেলস পড়তে হবে, একটু আমরা জেনে নেই। অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে মোট কবিতা আছে 12টা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে মোট কবিতা আছে 12টা। প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস। এই কবিতার নামটা পরীক্ষায় এভাবেই আসে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি, সেটার নাম কি? প্রলয় উল্লাস। আর বিদ্রোহী নামে যে অনেক বিখ্যাত, কি বিদ্রোহী কবি নামে পরিচিত এবং ওনার একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম হচ্ছে বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা হচ্ছে এই যে অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে, দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। আর এখানে আরো কিছু কবিতার নাম আছে, কবিতার নাম সবগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত যে 12টা কবিতার নাম আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলো নামই দেখে ফেলবেন। এখন দেখেন এই যে বিদ্রোহী কবিতা, এর মধ্যে ওনার যে বিখ্যাত কাব্যগ্রন্থ বিদ্রোহী, ওই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় কত সালে? সালটা পরীক্ষায় আসে 1922 সালে। অগ্নিবীণা যে কাব্যগ্রন্থটা, এটা প্রকাশিত হয় কত সালে? 1922 সালে। আর এর মধ্যে যে বিদ্রোহী কবিতাটা আছে, মানে ওনার যে 2 নম্বর কবিতাটা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় যে কবিতাটা আছে বিদ্রোহী কবিতা, এইটা আবার পরীক্ষায় আসে। বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়, পত্রিকার নাম হচ্ছে সাপ্তাহিক বিজলি, 1921 সালে। 1921 সালে। এখন এইটা নিয়ে একটু কনফিউশন আছে, কোন কোন জায়গায় রেফারেন্স দেওয়া আছে 1921, কোন কোন জায়গায় রেফারেন্স দেওয়া আছে 1922। হ্যাঁ, তবে আপনারা অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে, এটা বিশেষ করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপরে আমরা আসি হচ্ছে ওনার লেখা কিছু কবিতা, ওনার লেখা কিছু কবিতার নাম। এতক্ষণ আমরা জানলাম কাব্যগ্রন্থের নাম, এবারে আমরা জানবো ওনার লেখা কিছু কবিতার নাম। কবিতাগুলো পড়ার ক্ষেত্রে আবার আপনারা চাইলে আবার একটা কাজ করতে পারেন, কোন কবিতাটা আবার কোন কাব্যগ্রন্থের। হ্যাঁ, কয়েকটা কবিতার নাম আমি বলতেছি, বিশেষ করে কোন কবিতাটা আবার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। লিখে ফেলেন কয়েকটা কবিতার নাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। তারপরে লিখেন হচ্ছে পূবের চাতক, পূবের চাতক। তারপরে লিখেন হচ্ছে পূজারিনী, পূজারিনী। তারপরে লিখেন বেলা শেষে, বেলা শেষে। আচ্ছা, এই কবিতাগুলো দোলনচাপা কাব্যগ্রন্থের অন্তর্গত, আমি বলেই দিই কয়েকটা। হ্যাঁ, এই কবিতাগুলো হচ্ছে দোলনচাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে লিখে ফেলেন হচ্ছে মানুষ, মানুষ। তারপরে লিখে ফেলেন নারী, নারী। তারপরে লিখে ফেলেন কুলি মজুর। এই কবিতাগুলো উনার সাম্যবাদী নামে যে লেখা আছে, সাম্যবাদী নামে যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। মানুষ, নারী, কুলি মজুর, সাম্যবাদী কাব্যগ্রন্থের। তারপরে লিখে ফেলেন সিন্ধু, সিন্ধু। তারপরে লিখেন হচ্ছে দারিদ্র, সিন্ধু, দারিদ্র। আরেকটা লিখেন অভিযান। এই কবিতাগুলো ওনার সিন্ধু হিন্দল নামে যে কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। সিন্ধু, অভিযান এবং দারিদ্র। তারপরে লিখে ফেলেন চল চল চল, যেটা বাংলাদেশের রণসঙ্গীত, এইটা কালবৈশাখী জীবন বন্দনা। চল চল চল, কালবৈশাখী জীবন বন্দনা। এই কবিতাগুলো ওনার আবার অন্তর্গত সন্ধ্যা কাব্যগ্রন্থে। সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হচ্ছে এইটা। তারপরে দেখেন উনার লেখেন কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার এবং আমার কৈফিয়ত, আমার কৈফিয়ত। কান্ডারি হুঁশিয়ার এবং আমার কৈফিয়ত, এই কবিতাগুলো অন্তর্গত সর্বহারা কাব্যগ্রন্থের, সর্বহারা কাব্যগ্রন্থের। এখন আমরা আসি ওনার কিছু শিশুতোষ কবিতা। কোন কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কয়েকটা তথ্য জানলাম। ওনার শিশুতোষ কবিতা, শিশুতোষ কবিতার অনেকগুলো আছে, আমরা কয়েকটা নাম পড়বো। খুকি ও কাঠবিড়ালি, এই নামটা মনে রাখবেন, খুকি ও কাঠবিড়ালি। তারপরে মনে রাখবেন লিচু চোর, লিচু চোর। হ্যাঁ, আমরা এই দুই একটা নামই মনে রাখতে পারি, বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে, আচ্ছা এগুলো পরীক্ষায় খুব বেশি একটা আসে না, এগুলো না বলি। এরপরে আমরা আসি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। উনার উপন্যাস হচ্ছে 3টা, উনার বিখ্যাত উপন্যাস হচ্ছে 3টা, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। সালটাও মনে রাখার চেষ্টা করবেন, নামটা বেশি ইম্পর্টেন্ট। বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। উনার উপন্যাস থেকে প্রায় সময় এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসে, দেখবেন যে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস বা নিচের কোনটি কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস নয়, বিশেষ করে কোনটি কাজী নজরুলের উপন্যাস, এই প্রশ্নটা পরীক্ষায় বেশি আসে। এখন
উনার এই 3টা উপন্যাসের তথ্যগুলো আমাদের একটু পড়তে হবে। খুব বেশি তথ্য নাই, আমি ডাইজেস্ট এখানে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আছে এটা দিয়ে দিচ্ছি। বিশেষ করে উনার লেখা যে উপন্যাস, এই উপন্যাসের বিষয়বস্তুটা আমরা একটু জানার চেষ্টা করব। কোন উপন্যাসটা কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন সেইটা একটু আমরা জানার চেষ্টা করব। বাঁধনহারা উপন্যাসের কাহিনীটা কি, মৃত্যুক্ষুধা উপন্যাসের কাহিনীটা কি, বা কুহেলিকা উপন্যাসের কাহিনীটা কি, হ্যাঁ এই তথ্যগুলো আমাদের একটু জানতে হবে। উপন্যাসের এই নামটা বেশি ইম্পর্টেন্ট, আর বিষয়বস্তুটা কি সেটা একটু জানার চেষ্টা করব। এবারে আসি আমরা ওনার লেখা গল্প গ্রন্থ। ওনার 3টা গল্প গ্রন্থ ছিল। গল্প গ্রন্থের নাম ছিল ওনার 3টা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। এগুলো হচ্ছে কি গল্প গ্রন্থ, মানে কি এর অন্তর্গত অনেকগুলো গল্প আছে। আমরা দুইটা একটা করে নাম মনে রাখার চেষ্টা করব। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এগুলো হচ্ছে ওনার লেখা বিখ্যাত গল্প গ্রন্থ। এখন ব্যথার দান গল্পের মধ্যে, ব্যথার দান গল্প গ্রন্থের মধ্যে দুই একটা নাম মনে রাখবেন। ব্যথার দান গল্প গ্রন্থের মধ্যে একটা বিখ্যাত গল্পের নামই হচ্ছে ব্যথার দান, আরেকটা মনে রাখবেন রাজবন্দির চিঠি, রাজবন্দির চিঠি। রিক্তের বেদন, রিক্তের বেদন গল্প গ্রন্থের মধ্যে বিখ্যাত যে গল্পের মধ্যে আছে রিক্তের বেদন নামই একটা আছে একটা গল্প। তারপরে লেখেন মেহের নিগার, মেহের নিগার। তারপরে লিখেন দুরন্ত পথিক, দুরন্ত পথিক। তারপরে লিখে ফেলেন বাউন্ডেলের আত্মকাহিনী, যেটা ছিল কি ওনার প্রথম, বাউন্ডেলের আত্মকাহিনী। এগুলো হচ্ছে ওনার রিক্তের বেদন গল্প গ্রন্থের অন্তর্গত। আর শিউলিমালা গল্প গ্রন্থের মধ্যে যে নামগুলো মনে রাখবেন, শিউলিমালা নামে একটা গল্প আছে, আরেকটা আছে পদ্ম গোখরো, পদ্ম গোখরো, শিউলিমালা, অগ্নিগিরি, অগ্নিগিরি। এই নামগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে শিউলিমালা কাব্যগ্রন্থের গল্প গ্রন্থের অন্তর্গত। এবারে আসি আমরা নজরুলের নাট্যগ্রন্থ। নজরুলের লেখা কয়েকটা নাট্যগ্রন্থ আছে, হ্যাঁ সেগুলোর নামের মধ্যে আছে দেখেন ঝিলিমিলি, যেটা ওনার প্রথম নাট্যগ্রন্থ, ঝিলিমিলি, আলেয়া, ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে। নামগুলো সবগুলোই কিন্তু পরীক্ষায় আসে। ঝিলিমিলি, আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, এগুলো হচ্ছে নজরুলের বিখ্যাত নাট্যগ্রন্থ। নজরুলের প্রবন্ধ, নজরুলের লেখা প্রবন্ধ, প্রবন্ধের নামগুলো সবগুলোই পরীক্ষায় আসে। যুগবাণী, যুগবাণী লিখে ফেলেন। রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, একটু আগে আমরা পড়লাম রাজবন্দির চিঠি, সেটা ছিল গল্প গ্রন্থের অন্তর্গত একটা গল্প। রাজবন্দির জবানবন্দি এটা পরীক্ষায় বেশি আসে, এটা হচ্ছে একটা প্রবন্ধ। তারপরে দুর্দিনের যাত্রী, দেখেন 4টা নাম বলছি, যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী, এটা হচ্ছে উনার লেখা বিখ্যাত প্রবন্ধ। হ্যাঁ, এই প্রবন্ধ, নাট্যগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস সবগুলোর ক্ষেত্রে মানে উপন্যাসের ডিটেলসটা আমরা একটু জানার চেষ্টা করব, বিষয়বস্তুটা কি। বাকিগুলোর ক্ষেত্রে শুধু নামগুলো মনে রাখবো, নামগুলোই পরীক্ষায় সরাসরি দিয়ে দেয় যে নিচের কোনটি কাজী নজরুলের প্রবন্ধ গ্রন্থ, কোনটি গল্প গ্রন্থ, কোনটি নাটক, কোনটি নাট্যগ্রন্থ, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। ওনার অনেকগুলো গান এবং স্বরলিপির বই ছিল, আমরা কয়েকটা মনে রাখতে পারি। হ্যাঁ, সবগুলো মনে না রাখলেও কয়েকটা মনে রাখতে পারি। গান এবং স্বরলিপির বইয়ের মধ্যে লিখে ফেলেন বুলবুল, গান এবং স্বরলিপির বইয়ের মধ্যে লিখে ফেলেন বুলবুল। তারপরে লিখে ফেলেন হচ্ছে রাঙা জবা, রাঙা জবা। তারপরে লিখে ফেলেন হচ্ছে চোখের চাতক, চোখের চাতক। তারপরে লিখবেন চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। তারপরে লিখবেন হচ্ছে সুরলিপি, সুরলিপি। তারপরে লিখবেন হচ্ছে গানের মালা, গানের মালা। এই তথ্যগুলো বিশেষ করে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আরেকটা লিখতে পারেন জুলফিকার। হ্যাঁ, এরপরে আমরা আসি কাব্য অনুবাদ, মানে তিনি কোন কোন কাব্যকে অনুবাদ করেছিলেন, কাব্য অনুবাদ। এখানে দুই একটা লিখতে পারেন, বিশেষ করে একটা নাম খুবই গুরুত্বপূর্ণ, রুবাইয়াত ই ওমর খোয়াম, রুবাইয়াত ই ওমর খোয়াম। হ্যাঁ, এই নামটা মনে রাখবেন বিশেষ করে। আরেকটা লিখতে পারেন রুবাইয়াত ই হাফিজ, রুবাইয়াত ই হাফিজ, বিশেষ করে মনে রাখবেন রুবাইয়াত ই ওমর খোয়াম। এইটা মনে হয় একবার পরীক্ষা এসেছিল। নিষিদ্ধ গ্রন্থ, মানে উনি জীবনে যত কিছু লেখালেখি করছেন এর মধ্যে কিছু লেখালেখি, মানে ওনার কিছু লেখা এটা কিন্তু নিষিদ্ধ হয়েছিল। নিষিদ্ধ গ্রন্থের মধ্যে ওনার মোট পাঁচটা গ্রন্থ নিষিদ্ধ হয়। এই 5টা গ্রন্থের নামগুলো লিখে ফেলেন, পরীক্ষায় আসে। যুগবাণী, যুগবাণী, বিষের বাসী, বিষের বাসী, ভাঙার গান, ভাঙার গান, প্রলয় শিখা, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু। আমি আবার বলতেছি, যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। তো দেখেন এগুলো অনেকে অনেক ছন্দ দিয়ে পড়ার চেষ্টা করেন। আপনি যদি সবচেয়ে ভালো হয় যদি নিজে নিজে যদি ছন্দ দিয়ে আসলে এভাবে পড়ে সবচেয়ে মনে থাকবে এরকম না, কিন্তু আপনি যদি কোনোভাবে মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো। ছন্দ আকারে যদি কারো ছন্দ হয়, অন্যের ছন্দ আমাদের মনে থাকে কম, কিন্তু নিজে যদি ছন্দ বানাই তখন মনে বেশি থাকে। কারণ কি? কারণ নিজে ছন্দ বানাইতে গেলে আগে অনেক কিছু চিন্তা করতে হয় যে কিভাবে মিলাইবো। যতক্ষণে আপনি চিন্তা করতেছেন কিভাবে মিলাবো ততক্ষণে আপনার নামগুলোই মুখস্থ হয়ে যায়। তা আমার রুমমেট এটা আমাকে একটা ছন্দের মাধ্যমে শেখাইছিল, সেটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, হ্যাঁ
ছন্দের মধ্যে জাস্ট আমি শেয়ার করতেছি। হ্যাঁ, এ যুগে বিষের বাঁশি বাজিয়ে ভাঙার গান গেয়ে প্রলয় শিখা ঘটিয়ে তোকে চন্দ্রবিন্দুতে পাঠিয়ে দিব। আমার রুমমেট আমাকে এভাবে বলছিল, হ্যাঁ, যখন আমি পড়ি আর কি, মনে হচ্ছিল না কেন জানি যে এতগুলো নাম পড়লাম কোনটা কি। এ যুগে, এখান থেকে মনে রাখবেন যুগবাণী, বিষের বাঁশি বাজিয়ে, বিষের বাঁশি, ভাঙার গান গেয়ে, ভাঙার গান, প্রলয় শিখা ঘটিয়ে, প্রলয় শিখা তোকে চন্দ্রবিন্দুতে পাঠিয়ে দিব। চন্দ্রবিন্দু, এই পাঁচটা হচ্ছে ওনার নিষিদ্ধ গ্রন্থ। এখন দেখেন কারাবরণ, মানে তিনি জেল খাটেন, কিছু কিছু লেখার জন্য ওনাকে জেল পর্যন্ত খাটতে হয়। আনন্দময়ীর আগমনে, এটা ওনার একটা বিখ্যাত কবিতার নাম, আনন্দময়ীর আগমনে, এই কবিতাটার জন্য ওনাকে 1 বছর জেল খাটতে হয়। আনন্দময়ীর আগমনে। আরেকটা আছে প্রলয় শিখা, আরেকটা লেখা আছে হচ্ছে ওনার প্রলয় শিখা। এই প্রলয় শিখা লেখাটার জন্য ওনাকে 6 মাস জেল খাটতে হয়। প্রলয় শিখা, যেটা নিষিদ্ধ গ্রন্থের মধ্যে একটা, এই প্রলয় শিখা লেখার জন্য 6 মাস জেল খাটতে হয়। তারপরে দেখেন, আচ্ছা এখানে আরেকটা বিষয়, অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতাও কিন্তু ওনার বাজেয়াপ্ত করা হয়। পুরো অগ্নিবীণা কাব্যগ্রন্থ না, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে রক্তাম্বর ধারিণীমা। রক্তাম্বর ধারিণীমা, এই কবিতাটা বাজেয়াপ্ত করা হয়। উৎসর্গ, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু সাহিত্যকর্ম তিনি অনেকজনকে উৎসর্গ করেছেন না, কাজী নজরুলের এরকম কিছু উৎসর্গকৃত সাহিত্য আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন একটা নাটক, নাটকটার নাম আমরা একটু আগে পড়ে আসছিলাম, বসন্ত। বসন্ত হচ্ছে একটা নাটক, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, উৎসর্গ করেছেন কাজী নজরুল ইসলামকে। আর কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। এটা আমরা মনে রাখতে পারি কিভাবে, যেই লেখাটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের নামের মধ্যে সমস্যা হয়। আমরা কি বলছিলাম, সঞ্চয়িতা, এই কাব্যগ্রন্থটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা, এই কাব্যগ্রন্থ, এই কবিতাটা লিখেছেন কে? সঞ্চিতা কাব্যটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই যে সঞ্চিতা কাব্য, যেটা, এই কাব্যটাই উৎসর্গ করেন কাজী নজরুল ইসলাম, এই কাব্যটাই উৎসর্গ করেন কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাহলে সঞ্চয়িতা এটা একটা কাব্যগ্রন্থের নাম, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা এটা একটা কাব্যগ্রন্থের নাম, লিখেছেন কাজী নজরুল ইসলাম। এবং সঞ্চিতা নামের কাব্যটি তিনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন কি? একটা নাটক, সেই নাটকের নাম কি? বসন্ত। হ্যাঁ, তারপরে অগ্নিবীণা নামের ওনার যে প্রথম যে কাব্যগ্রন্থটা আছে, এটাও কিন্তু তিনি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষ। এটা তিনি উৎসর্গ করেন যাকে? ওনার নাম হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ, এইটা। হ্যাঁ, এখন আমাদের একবার শেষ পর্যায়ে চলে আসছে আমরা, চলচ্চিত্র এবং নজরুল। হ্যাঁ, এই তথ্যটা এখান থেকে খুবই ছোট কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেলবেন। যে চলচ্চিত্রের সাথে কাজী নজরুল কিভাবে যুক্ত ছিলেন, যার বইয়ের মধ্যে যতটুকু অংশ দেওয়া আছে একটু দেখে ফেলবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন বাংলাদেশের সাথে স্মৃতি বিজড়িত স্থান আছে, কাজী নজরুলেরও কিন্তু স্মৃতি বিজড়িত স্থান আছে। বিশেষ করে একটা, ময়মনসিংহের ত্রিশাল। হ্যাঁ, ময়মনসিংহের ত্রিশাল, এই জায়গাটার নাম মনে রাখবেন। আরো দু একটা জায়গা আছে, ওগুলো আপনারা জানি একটু দেখে ফেলতে পারেন, এই নামটা পরীক্ষায় আসে। আর এই তো শেষ প্রায়। হ্যাঁ, আরো দু একটা তথ্য হয়তো আছে, এগুলো আমি এত বলতেছি না, পরীক্ষায় খুব বেশি একটা আসছে এরকম না। আর এর সাথে বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই আছে, সেটা পড়তে গিয়ে যা যা আসে। তো এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের আলোচনা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওনাদের তথ্য কিন্তু একেবারে কম না, আমি আগেই বলছিলাম তথ্য একেবারে কম না। তবে অন্যান্য রাইটার পড়তে গেলে দেখবেন, অন্যান্য রাইটার হয়তো আমরা অন্য 10 জন রাইটার মিলে যত তথ্য হয় না, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের তার থেকে বেশি তথ্য হয়। এজন্য প্রথম ক্লাসে পড়তে গেলে আমরা অনেকে ভাবি যে বাংলা সাহিত্যের কেবল তো শুরু, এই দুজন রাইটারেরই এত পড়া, বাকিগুলো আমরা কিভাবে মনে রাখবো, অনেকটা হতাশায় পড়ে যায় বা একটু ভয় ভয় লাগে। এগুলো মনে হওয়ার কোনো কারণই নাই, কারণ অন্য 10 জন রাইটার মিলে যত তথ্য হবে না, এক রবীন্দ্রনাথ ঠাকুরের তথ্য তার থেকে বেশি। তার মানে এটা একটু কষ্ট করে পড়লে, মানে আমাদের পড়তে একটু কষ্ট হইতে পারে, কিন্তু অন্য রাইটারের ক্ষেত্রে এত বেশি ডিটেলসে পড়তে হয় না, ওইখান থেকে সিলেক্টিভ কিছু তথ্য আমরা মনে রাখলেই চলে। তো ভাই যারা যুক্ত আছেন, হ্যাঁ, যারা যুক্ত আছেন ভাই কাইন্ডলি একটু বলেন তো, আমরা শুরু থেকে এখনো পর্যন্ত যা যা আলোচনা করলাম, আজকে আমার কাছে দেখো, তোমরা দেখো, বলে যে আঙ্কেল আন্টি, বলো আঙ্কেল আন্টি, আমি সামনে এসেছি, তোমরা একটু দেখতে চাইছিলে, আমাকে দেখো। বলো তোমরা পড়ালেখা না করলে তোমাদের পিটুনি দিব। বলো তো আব্বা, তোমরা যদি পড়াশোনা না করো তোমাদের পিটুনি দিব, আর তোমাদের ক্লাসের সময় আমি কিন্তু একটু ডিস্টার্ব করবো। হ্যাঁ, বলে দাও যে তোমরা যখন ক্লাস নাও, আমার বাবা যখন ক্লাস নেয়, তখন কিন্তু আমি ইয়ে করি, আমিও কিন্তু বাবার ক্লাস দেখি, আমিও বাবার ক্লাস নেই, এই জন্য আমি শব্দ করি, তোমরা কিছু মনে করবা না।
আর তোমরা যদি পড়াশোনা না করো তোমাদের আমি বড় হয়ে পিটুনি দিব, বলে দাও। হ্যাঁ, আমার বাবাটা বলে দিছো। আমার বাবাটা ঘুম থেকে উঠলো, এই জন্য কথা বলতেছে না। হ্যাঁ, খুব শব্দ করে। কি হলো কি হলো বাবা, পড়া লিখতিস? পড়া লিখবে, তুমি পড়বে বড় হ্যাঁ। হ্যাঁ, ক্লাস নেওয়ার সময় আমার দিকে খুব তাকায় থাকে, মাঝে মাঝে হয়তো আপনারা খেয়াল করেন যে আমি ওর দিকে তাকায় থাকি। ও বাবা, কি হয়েছে? দেখো তো, এইদিকে কে, এইদিকে দিকে দেখো। সালাম দিয়ে দাও আগে। হ্যাঁ, আগে একটু সালাম দাও, তারপরে বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বিদায় দিয়ে দাও। হ্যাঁ, বলো কালকে আমি ঢাকায় যাব, আমার জন্য সবাই দোয়া কইরো। হ্যাঁ, যাও আমার কাছে যাও, যাও আমার কাছে যাও। যাও বাবা, ঘুম হয়নি? জ্বালাবো না আজকে, ঘুমাই যাও। তো ভাইয়া যারা যুক্ত আছেন, হ্যাঁ কাইন্ডলি একটু বলেন। বাংলা সাহিত্যের আমরা খুব বেশি অংশ আলোচনা করি নাই, কিন্তু এই সপ্তাহের আলোচনা হইলো। দেখেন আরেকটা বিষয় উল্লেখ করি ভাই, ভয় পাওয়ার কিছু নাই। আমরা কেউ কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করবো না বা টেনশন করবো না, ভয় পাবো না। হ্যাঁ, দেখেন আমাদের আজকের প্রথম সপ্তাহে বাংলা সাহিত্য যে আলোচনা হচ্ছে, আমরা এক সপ্তাহের মধ্যে আসলে পড়াটা একটু বেশি দিছি, কিন্তু এইটুকু যদি আমরা কষ্ট করে পড়তে পারি, তাহলে দেখেন এই এক সপ্তাহের মধ্যে থেকে আমার মনে হয় 15 মার্কস পাওয়া সম্ভব। মাত্র 7 দিনের ক্লাস থেকে পুরো বাংলা সাহিত্যের 15 মার্কস পাওয়া সম্ভব, যদি প্রশ্ন গতানুগতিক ধারার মতন বা আগের বছরের, এই বছরের মতন হইলে কারো পক্ষেই সম্ভব না। যদি এই বছরের মতন না হয়, যদি অন্তত পক্ষে যে ধারায় আমাদের প্রশ্নটা প্রতি বছর হইতো ওই রকম ধারায় যদি হয়, তাহলে এই মাত্র এক সপ্তাহের মধ্যে আমাদের পড়াটা একটু কষ্ট হইলেও আমরা কষ্ট করে যদি পড়তে পারি, শুধু এই এক সপ্তাহের ক্লাস থেকে হয়তো বা আমরা এরকম হইতে পারি 15 মার্কস পর্যন্ত পেয়ে যেতে পারি। অ্যাটলিস্ট 10+ মার্কস তো আমরা অবশ্যই পাবো। কারণ প্রাচীন যুগ মধ্যযুগ থেকে পাঁচের মধ্যে পাঁচই পাওয়া যায়, 4, কারণ আপনাদের আরো 2টা ক্লাস আছে আর কি। হ্যাঁ, আমি এই 2টা ক্লাস সহ বলতেছি। দীপ্ত ভাই আপনাদের প্রাচীন মধ্যযুগের 2টা ক্লাস নেবে, তাহলে মধ্যযুগের 2টা ক্লাস ওইখানে এবং প্রাচীন যুগটার সাথে করলে কি 5 মার্কসের মধ্যে 4 অথবা 5ই পাওয়া যায় এখানে। আর প্রাচীন যুগে, আধুনিক যুগে এসে যে টপিক গুলো আমরা দেখলাম, সেই 15 মার্কসের মধ্যে আধুনিক যুগের ওই টপিক গুলো পড়লে কি 6টা বা 7টা মার্কস আমরা কমন পাচ্ছি, তাহলে 5 আর 6 11 বা 7 5 7 12, আরো কি এর সাথে আমরা কাজী নজরুল রবীন্দ্রনাথ করতেছি আরো 1 2, তার মানে অ্যাটলিস্ট 10 থেকে 15 মার্কসের প্রস্তুতি কিন্তু আমাদের এই সপ্তাহেই হয়ে যাচ্ছে। এই সপ্তাহে আমরা যদি ভালোভাবে পড়তে পারি বাংলা সাহিত্যে, প্রায় 12-13 অ্যাটলিস্ট আমার মনে হয় এখান থেকে আমাদের পাওয়া সম্ভব, আরো বেশি পাওয়া সম্ভব। তাহলে বাকি আরো যে রাইটার গুলো আছেন 10 থেকে 12-13 যাই বলি না কেন, এই এক সপ্তাহের পড়া থেকে যদি আমাদের হয়ে যায়, আপনি পরবর্তী সময়ে প্রথমেই পড়া শুরু করতে গেলে দেখবেন অন্যান্য যে রাইটার গুলো আছেন ইম্পর্টেন্ট, সেই রাইটার গুলো পড়বো। ওই রাইটার গুলো পড়তে হয়তো আমাদের 2টা 3টা 4টা 3টা বা 4টা ক্লাস এরকম লাগতে পারে। ওই 3-4টা ক্লাসে আমাদের আবার 4-5 মার্কের পড়া হয়ে যাবে। তারপরে একটা ক্লাস হয়তো আমরা রাখবো ওভারঅল আদার্স যা রাইটার আছে, সেখানে আসলে অত কিছু পড়ার কিছু নয়, শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়তে বলবো, কিছু কিছু অংশ হয়তো আমরা আলোচনা করবো, তাহলে পুরো বাংলা সাহিত্যটা কিন্তু শেষ। মানে আমরা এক সপ্তাহের মধ্যে, এখন আপনাদের মনে হচ্ছে কে বলতো বাংলা সাহিত্য শুরু, আমরা প্রাচীন যুগ পড়লাম, মধ্যযুগ পড়লাম, আর হচ্ছে কয়েকটা ছক পড়লাম, কিন্তু আমরা প্রশ্ন বিশ্লেষণে কি দেখেছিলাম, আমাদের পড়া বইয়ের মধ্যে অনেক থাকতে পারে, কিন্তু এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তো প্রশ্নের হিসাব যদি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলছি অলরেডি। প্রশ্নের হিসাব যদি করি, তাতে প্রায় অর্ধেকের বেশি, আমরা প্রায় 60-70% মতন পড়া শেষ করে ফেলছি, খুবই অল্প কিছু পড়া বাকি আছে। আর যদি আপনি মনে করেন যে বইয়ের হিসাব করবেন বা ওভারঅল অনেক রাইটারের হিসাব করবেন, পরীক্ষার প্রশ্নের এত হিসাব করবেন না আর কি, মানে ওভারঅল খালি পড়ার হিসাব করবেন, সিলেবাসের হিসাব করবেন, তখন আপনার কাছে মনে হবে বাংলা সাহিত্য কেবল শুরু হলো। কিন্তু আমরা যদি প্রশ্নের হিসাবটা করি, প্রশ্ন বিশ্লেষণ করি, তখন আমাদের প্রায় 50% বা 60% বা তারও বেশি পড়া কিন্তু হয়ে গেছে। মানে এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আর কি, যেহেতু মধ্যযুগটা এখনো পড়ি নাই, পড়লেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, পড়ার ফাঁকে ফাঁকে একটু গল্প করেন বা বিশেষ জার্নির আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে বা অনুপ্রেরণা দিয়ে একটা আলোচনা করলে মাথায় ভেঙে যায়। ভাই এটা আমি নিজেই জানি। হ্যাঁ, আমি পড়ানোর সময় আসলে অনেক কিছু একটা ক্লাসে পড়াইতে হয়, তো ওই জন্য আর কি পাশাপাশি যে অন্য গল্প করবো, অন্য গল্প করতে গেলে অনেক সময় লাগে। তবে আপনি ভালো বলছেন, ক্লাসে ইন্টারেস্টিং করার জন্য কিছু কিছু দিক রাখা প্রয়োজন। আমি যেহেতু এখনো লার্নিং পর্যায়ে আছি, মানে আমি শিক্ষণীয় পর্যায়ে আছি, ধরেন আমি তো খুব বেশি দিন হলো পড়াই না, ওই পড়াইতে পড়াইতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তো দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে আমি যে টপিকগুলো রাখি, টপিকগুলো নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা না করতে পারলে ভাল লাগে না।
তো এই আলোচনা করতে করতেই কোন ফাঁকে জানি 1-1.5 ঘন্টা চলে যায়। তো ক্লাসে যে একটু মজা করা বা আদার্স একটু কথা বলা, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। সত্যি কথা বললে আমি বাস্তবিক জীবনে হয়তোবা যারা আমার সাথে মেশেছেন বা দেখেছেন, আমি প্রচুর পরিমাণে ইয়ার্কি ফাজলামি করি, কিন্তু ক্লাসে আসলেই কেন জানি আমি হঠাৎ করে সিরিয়াসের মতন হয়ে যাই। হ্যাঁ, সিরিয়াস বলতে একটা না পড়া আমাকে শেষ করতে হবে, এতগুলো টপিক আমাকে যাইতে হবে, এত সময় আছে, এরকম করতে করতে কেন জানি ওই ইয়ার্কি ফাজলামিগুলো আর করা হয় না। তো ইনশাল্লাহ আমি এই বিষয়গুলো নিয়ে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনাদের এই বিষয়গুলোতে যেভাবে সহায়তা করা দরকার বা ক্লাস বোরিং না করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ করবো। হ্যাঁ, আচ্ছা ভাই, আবার 46 প্রিলিমিনারিতে বাংলাতে আপনার কয়টা প্রশ্ন কমন পড়েছিল? ভাইয়া আমার খুব বেশি কমন পড়ে নাই, আমার মনে 15টার মতন প্রশ্ন কমন পড়ছিল কিনা সন্দেহ। কারণ আমার মনে হয় আমার না, শুধু ওভারঅল যতজন, আমার একটু দেখতে হবে, আবার এক্সাক্ট মনে নাই, হয়তোবা এরকমই হবে, 15-20টার বেশি হবে না, 15টার বেশি হয়তোবা হবে না। আমি বাংলাতে মার্কসও খুব বেশি উঠাইতে পারি নাই। আমার না, আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন এই বছর বাংলায় কেউ খুব ভালো মার্কস উঠাইতে পারে না। ইভেন যারা সরাসরি বাংলার ছাত্র তারাও খুব ভালো মার্কস মনে হয় উঠাইতে পারে নাই। তো এটা পুরোপুরি ব্যতিক্রমী একটা প্রশ্ন ছিল। আমি অনেক ছাত্র যারা খুবই ভালো পারেন, আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, খুবই ভালো বাংলা পারে, বাংলা ব্যাকরণ বলেন, বাংলা বলেন, খুবই ভালো পারে, সে পরীক্ষায় 10 মার্কস উঠাইতে পারেন, 7 না 8 পাইছে এবার। তো এইগুলো নিয়ে চিন্তার কিছু নাই ভাই। হ্যাঁ, যদি যে বছর প্রশ্ন কোন একটা বিষয় কঠিন হচ্ছে, সেটা আপনার জন্য না, সবার জন্যই কঠিন হচ্ছে। আচ্ছা, তবে আমরা অন্তত পক্ষে যেগুলো পরীক্ষায় আসবেই সেই বিষয়গুলো পড়ে যাওয়ার চেষ্টা করবো। আর আপনার এই উত্তরটা ভাই আমাকে একটু প্রশ্নটা দেখতে হবে, আমার এক্সাক্ট মনে নাই, আমি প্রশ্নটা দেখে আপনাকে জানাবো, হয়তোবা 15-র নিচেই হবে। ভাইয়া, ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসিকিউ বইটা দেখে বিগত বছরের কোশ্চেন পড়তে হচ্ছে, এই বইতে নাকি অনেক ভুল আছে। ভাইয়া সমস্যা নাই, আমরা তো ভিতরের টপিক গুলো পড়েই দেন বিসিএস এর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন পড়তেছি, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের সমস্যা হবে না। হ্যাঁ, ভুল থাকলেও আমরা বুঝতে পারবো, যেহেতু আমরা সরাসরি যদি বিগত বছরের প্রশ্ন পড়তাম তখন হয়তো বা ভুলগুলো আমরা ধরতে পারতাম না। কিন্তু যেহেতু আমরা ভিতরের টপিকগুলো যে কোনো একটা বই থেকে পড়ার পরে বিগত বছরের প্রশ্ন পড়তেছি, সেখানে যদি 2-4টা ভুলও থাকে আমরা ধরতে পারবো, তবে একেবারে যে খুবই বেশি ভুল আছে এরকম না। আচ্ছা ভাইয়া, এবার কি 45 প্রিলিমিনারিতে আপনার বাংলা কয়টা প্রশ্ন কমন? আচ্ছা ভাইয়া, এইটাই তো বললাম যে এটা আমি আলোচনা করব পরবর্তীতে, আমি বলে দেবো। হ্যাঁ, কয়টা প্রশ্ন কমন পড়ছিল আমি সবই বলবো, আমাকে একটু প্রশ্নটা দেখতে হবে, এটাই ভালো। আচ্ছা ভাই, তাহলে এখন একটু বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। এক ভাই 7-8বার ফোন দিচ্ছেন, এতবার কেটে দিচ্ছি, অন্তত বোঝা দরকার ভাই। আচ্ছা ভাই, যারা যুক্ত আছেন, হ্যাঁ কাইন্ডলি একটু বলেন। যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা ওভারঅল আমরা শুরু থেকে এখনো পর্যন্ত যা যা আলোচনা করছি এ নিয়ে কোনো আপনাদের প্রশ্ন আছে কিনা। যদি থাকে তাহলে বলেন, আমি উত্তর করার চেষ্টা করি, আর যদি না থাকে তাহলে আজকের মতো বিদায় নেই। আর আগামী কয়েকদিন আমার সাথে দেখা হচ্ছে না, আগামী কয়েকটা ক্লাস টানা বাংলা সাহিত্যের এবং বাংলা ব্যাকরণের টানা কয়েকটা ক্লাস দীপ্ত ভাই নেবেন। নেওয়ার পরে মনে হয় আমাদের ইংলিশ অঙ্কর ক্লাস শুরু হইতে পারে, তখন আবার আমার সাথে এবং দীপ্ত ভাইয়ের সাথে তখন ক্রমান্বয়ে দেখা হবে, কোনোদিন দীপ্ত ভাই নেবেন, কোনোদিন আমি নিব। হ্যাঁ, ওটা আপনাদেরকে আগেই জানাই দিব। আচ্ছা, পিডিএফ আছে কিনা ভাই? প্রত্যেকটা ক্লাসেরই পিডিএফ দিয়ে দিছি। হ্যাঁ, আজকের ক্লাস বলেন, তারপরে এই সপ্তাহের ক্লাসে যা যা আমাদের আছে গ্রুপের মধ্যে আপনারা একটু দেখবেন চেক করে, প্রত্যেকটার পিডিএফ আমি দিয়ে দিয়েছি। পিডিএফ এর ক্ষেত্রে কারো কারো ডাউনলোড করতে হয়তো সমস্যা হচ্ছে, সেটা আলাদা বিষয়, সেটার সমাধান আমি দিয়ে দিব, কিন্তু পিডিএফ সবগুলোই দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কাইন্ডলি গ্রুপটা একটু চেক করবেন। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, কারো মনে হয় কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তাহলে এই কদিন দেখা হচ্ছে না, কিন্তু আপনাদের সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, ভালোভাবে গিয়ে যেন আবার ভালোভাবে ফিরতে পারি, আর আসার পরে আবার আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, সবাই দোয়া রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।